অদ্ভুত এক ঘটনা। আশা করছি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অনুভব করবেন আসলে ব্যাপারটি কি হতে পারে। মাশফিক ভাইয়ের ঘটনার পরে আরো একটি ঘটনা রয়েছে, পরি রিলেটেড ঘটনা। আর এই স্পেশাল এপিসোডের শেষ ঘটনায় আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি ভয়ানক ঘটনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2022 সালের ঘটনা এটি। আমাদের গ্রামে, আমাদের পাড়ায় আলিম নামে একটি ছেলে আছে। মূলত ঘটনাটি তার সাথেই ঘটেছে। এই আলিম তার মা বাবার সবার ছোট ছেলে। 6 ভাই আর 3 বোনের মধ্যে সবার ছোট হচ্ছে এই আলিম। আলিমের পরিবার নিম্নবিত্ত, কৃষি কাজ করে তাদের সংসার চলে। আলিমের বয়স 18 বছর। আলিমের সব ভাই বোনের বিয়ে হয়ে গেছে এবং তারা তাদের সংসার নিয়ে আলাদা থাকে, কিন্তু আলিম সবার ছোট এবং অবিবাহিত হওয়ায় সে বাবা মার সাথেই থাকে। আলিমের বাবা মায়েরও অনেক বয়স, তাই আলিম কৃষি কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে মা বাবাকে নিয়ে সংসার চালায়। আলিম আমাদের গ্রামে ডাঙ্গাপাড়া নামে একটা পাড়া আছে, ওখানেই সে তার মা বাবার সাথে থাকে। মূলত ওর বাড়ি ওই ডাঙ্গাপাড়াতেই। আলিমের বাড়ির পেছন থেকেই আমাদের গ্রামের ডাঙ্গা বা ঘের, যেখানে আসলে মাছ চাষ করে, সেটা শুরু। আমাদের গ্রামের ডাঙ্গার শেষের দিকে বিশাল বড় হোগলা বন রয়েছে। সেটা আসলে মূলত একটা ডোবার মতো। বর্ষার সময় ওখানে অগভীর পানি থাকে, কিন্তু শুকনোর সময় ওখানে কিছুটা পানি থাকে, কখনো হাঁটু বা কখনো কোমর পানিও থাকে। ওখানে প্রচুর হোগলা হয়, যেটা কেটে আমাদের গ্রামের অনেক লোক তাদের গরুকে খাওয়ায়। এছাড়া এই ডোবার আশেপাশে সারা বছর প্রচুর ঘাস হয়, যেটা কেটে মানুষ তাদের গরুকে খাওয়ায়। ডোবাটা অনেক বড়, বিশাল জায়গা নিয়ে ডোবাটা অবস্থিত। বাপদাদাদের পৈতৃক সূত্রে এই ডোবার মালিক আমরা। এই ডোবায় কত রকমের সাপ আছে তার কোনো ঠিক নেই। বলতে গেলে সাপে জর্জরিত একটা ডোবা। এখানে ঘাস কাটতে এসে বা হোগলা কাটতে এসে বহু মানুষ ভয় পেয়েছে। অনেক আগে থেকে এই ডোবাটা ছিল এই এলাকার একটা ভুতুড়ে এবং আতঙ্কের জায়গা, যেখানে মানুষ দিনের বেলাতেও যেতে চাইতো না, অনেকে মিলে একসাথে যেত। বহু আগে থেকেই এই ডোবায় বিভিন্ন ধরনের দেশি মাছ, যেমন শোল, গজার, টাকি, কই, শিং, মাগুর, বড় বড় রুই, কাতল, চিতল, বাইম সহ বিভিন্ন মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। বাপদাদার সূত্রে জায়গাটা আমাদের হলেও ওখানকার মাছ আমরা কখনো ধরি না, কাউকে নিষেধও করতো না আমার বাপদাদারা। যে যার মতো মাছ ধরে নিত ওই ডোবা থেকে। সাধারণত সারা বছর ডোবায় পানি থাকায় আমরা ওটা কোনো কাজে লাগাতাম না। আলিমের বাড়ি থেকে ওই ডোবাটা 1/2 কিলোমিটার দূরে অবস্থিত। আলিম সারা বছর 2-3টা গরু পোষে। এটা কোরবানির সময় বিক্রি করে কিছু টাকা পায়। এটা সে জমিয়ে রাখে, যেহেতু তার মা বাবার সংসার, তারপর কৃষিকাজ করেই যেহেতু চালাতে হয়, এক্সট্রা কিছু টাকা পেল এইভাবে। আমাদের গ্রামে যদি সেরা 5 জন কৃষক থাকে, তার মধ্যে বয়স কম হলেও আলিম অন্যতম। গরমের সময় যখন কোথাও পানি থাকে না, ডাঙ্গায় ঘাস থাকে না, তখন ডোবার আশেপাশে অনেক ঘাস থাকে এবং হোগলা হয়। সবাই ওটা কেটেই গরুকে খাওয়ায়। আলিমও ওখানে ঘাস কাটতে যায়। গত বছর মানে 2022 সালের গরমের সময় প্রতিদিন আলিম ওখানে ঘাস কাটতে যায়। ওই ডোবার সাইড দিয়ে মানুষের ঘের। আলিম সকালে কাজ করতে যায়, তার কাজ শেষ হয় দুপুরের আজানের সময়। তখন সে বাড়ি ফেরার পথে ওই ডোবা থেকে হোগলা এবং ঘাস কেটে নিয়ে আসে। একদিন ভর দুপুরে আলিম ওই ডোবায় হোগলা কাটছিল, তখন আশেপাশের ঘেরে যারা কাজ করতে এসেছিল তারা বাড়ি চলে গিয়েছে। হোগলা অনেক ঘন হয়, ওটার ভিতরে একবার ঢুকলে কয়েক হাত দূর থেকে ওর মানুষকে দেখা যায় না। আলিম এক মনে ঘাস কেটে যাচ্ছে, তখন আকাশে মাথা ফাটা রোদ ছিল। আলিম হোগলা কাটতে কাটতে একটা সময় খেয়াল করে আশেপাশে অন্ধকার হয়ে গেছে। সে মনে করে আকাশে মেঘ করেছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। হঠাৎ
তার শরীরে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করে। আলিম নিচু হয়ে হোগলা কাটছিল। ফোঁটা ফোঁটা বৃষ্টি যখন তার গায়ে পড়ে তখন সে সোজা হয়ে দাঁড়ায়। মূলত সেখানে ছিল হাঁটু পানি। এই হাঁটু পানি মধ্যেই আলিম হোগলা কাটছিল। আলিম সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশের হোগলাগুলো সরিয়ে এদিক ওদিক তাকায় যে আশেপাশে কেউ আছে কিনা। হঠাৎ আলিম একটা জিনিস খেয়াল করে যে আশেপাশে অনেক রোদ, আশেপাশে কোনো বৃষ্টি নেই, শুধু তার মাথার উপর অল্প কিছু জায়গায় কালো মেঘে যেন অন্ধকার হয়ে আছে। তখনও আলিমের গায়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল। হঠাৎ আলিম আরো একটা জিনিস খেয়াল করে, তার গায়ে যে বৃষ্টির ফোঁটা পড়ছিল সেটা কিছুটা ভারী মনে হচ্ছে। তখন সে তার গায়ে হাত দিয়ে দেখে সেগুলো আসলে বৃষ্টির ফোঁটা না, ওগুলো এক ধরনের জলীয় পদার্থের মতো, যেটা পিচ্ছিল টাইপের এবং আঠার মতো। আলিম এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন আলিম এক দৌড়ে বাড়িতে চলে আসে। সে বাড়িতে এসে কাউকে কিছুই বলে না। ওই দিন সে আর ঘাস কাটতে যায়নি। পরদিন থেকে সে আবার ঘাস কাটতে যায়, কারণ তার দুটি গরু ছিল। তখন ঘাস না কাটলে গরু না খেয়ে থাকবে, তাই যতই বৃষ্টি ঝড় বন্যা হোক না কেন আলিমের প্রতিদিন গরুর জন্য খাবার গোছাতে হবে। এর কয়েকদিন পর একদিন দুপুরে আলিম আবার ঘাস কাটতে যায় ওই ডোবার আশেপাশে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ডোবার পাশে এক জায়গায় অনেক ঘাস ছিল এবং ওই ঘাসের ভেতর দিয়ে অনেক কচু গাছ এবং লতা পাতা ছিল। আলিম কচু গাছগুলো সরিয়ে ঘাসগুলো কাটছিল। তখন আলিম একাই ছিল। আশেপাশে 300-400 মিটারের ভিতর কোনো মানুষ ছিল না। আলিম ঘাস কাটতে কাটতে একটা সময় খেয়াল করে একটা কচু গাছের গোড়া থেকে জোরে জোরে ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আলিম মনে করে সাপ হবে হয়তো। সে তার হাতে কাঁচি দিয়ে কচু গাছ এবং কচু গাছের ওখান থেকে ঘাস সব সরিয়ে দেখছে যে ওই সাপটি কোথায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। আলিম সাপটিকে মারার জন্য আশেপাশে অনেক জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও সাপ তো দূরের কথা, একটা পোকাকেও দেখতে পায় না। আলিম পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কিছুই দেখতে পায় না। আলিম যে এত সময় ধরে খুঁজছে, একটাবার আশেপাশে কোথাও নড়াচড়াও কিন্তু হতে দেখেনি কোনো ঘাসের, যে ওই ঘাসের মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে। কারণ সাপ থাকলে তো নড়াচড়া করবে, ঘাসও নড়ে উঠবে। ওই দিনের মতো সে ঘাস কেটে বাড়িতে চলে আসে। এর কয়েকদিন পর আলিম আবারও একদিন ঘাস কাটছিল। ওই দিনও আবার আশেপাশ থেকে ফোঁস ফোঁস শব্দ। আলিম একটু চুপ করে খেয়াল করে যে ফোঁস ফোঁস শব্দটা কোন দিক থেকে আসছে, কোথাও নড়াচড়া করে কিনা সেটাও দেখতে থাকে আলিম। কিন্তু আলিম কোথাও সাপ দেখতে পায় না। তার চারপাশে কোথাও নড়াচড়াও হচ্ছে না কোনো কিছুর। আলিম আরো খেয়াল করে তার সামনে পিছনে ডানে বামে চারদিক থেকে এই ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আলিম তখন অনেক ভয় পায়। সে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সেদিনও সে কাউকে কিছুই বলে না। এইভাবে কেটে যায় কয়েকদিন। এমনই একদিন ঠিক ভর দুপুরে আলিম ওই ডোবার পাশ থেকে ঘাস কাটছিল। ঘাস কাটতে কাটতে হঠাৎ সে দেখে ঝোপের ভিতরে ছোট্ট একটা সাপ। সাপটা মানুষের অস্তিত্ব পেয়ে পালাতে শুরু করে, কিন্তু আলিম একটা বড় ভুল করে বসে। গত কয়েকদিনের ফোঁস-ফোঁস শব্দ শোনায় সাপের উপর আলিমের একটা রাগ জন্ম নেয়। সে কোনো কিছু না ভেবে তার হাতে থাকা কাঁচি দিয়ে সাপটাকে সজোরে একটা কোপ মারে। আর এই কোপ গিয়ে সাপের লেজে লাগে। লেজের কিছু অংশ সাপের শরীর থেকে আলাদা হয়ে যায়। তখন আলিম খেয়াল করে সাপটি যন্ত্রণায় ছটফট করছে। এটা দেখে আলিম সাপটিকে আর আঘাত করেনি। আলিম দাঁড়িয়ে দেখতে থাকে যে সাপটি কি করে। ছটফট শেষে সাপটি আস্তে আস্তে সামনের ঝোপের ভিতরে ঢুকে যায়, কিন্তু শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া লেজটি সেখানেই পড়ে থাকে। ওই দিন আলিমের সাথে আর কিছুই হয় না। আলিম ওই দিন আর ঘাস না কেটে বাড়িতে চলে আসে। এভাবে কেটে যায় কয়েকদিন। ওই ঘটনার মাসখানেক পর আলিম আরেকদিন ওই ডোবার আশপাশ দিয়ে ঘাস এবং হোগলা কাটছিল। কিছুটা সময় যাওয়ার পর ওই দিনও আলিম ফুসফুস শব্দ শুনতে পায়। এতে করে আলিম খুবই বিরক্ত হয়। সে ভাবে প্রায় কেন সে এই ফুসফুস শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু সেদিনের ফুসফুস শব্দটা অনেক বেশি ছিল।
আলিম সেদিনও কিছুটা ভয় পায়, আবার বিরক্তও হয়। তাই সে ওই দিনের ঘাস না কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ডাঙ্গা পার হয়ে আলিম যখন রাস্তায় ওঠে তখন সে খেয়াল করে তার প্রচুর পানি পিপাসা লেগেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে বহুদিন পানি খায় না। এমনটা হওয়ার কারণ কি সে কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ সে খেয়াল করে তার পায়ের গোড়ালির সামনের দিকে মনে হচ্ছে জ্বলে পুড়ে যাচ্ছে। সে পায়ের দিকে তাকায়, তখন দেখে গোড়ালির সামনের দিকে একটা জায়গা থেকে কিছুটা রক্ত বের হচ্ছে। আলিম ভাবছে হয়তো লতা পাতার কোনো ঘষা লেগেছে, বা ওই দিক দিয়ে আসার সময় কোনো ডালপালার সাথে ঘষা লাগার কারণে এরকমটা হয়েছে, তাই রক্ত বের হচ্ছে। কিন্তু আসলে সমস্যাটা যে কি হচ্ছে সে সেটা বুঝতে পারেনি। সে হেঁটে বাড়িতে চলে আসে। তখন আলিমের মনে হচ্ছিল তার পানির পিপাসা আস্তে আস্তে আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আলিম তার মাকে বলে পানি দিতে। তার মা পানি আনতে যায়। পায়ের গোড়ালির রক্ত বের হওয়া জায়গায় কিন্তু তখনও জ্বলে যাচ্ছিল একদম। আলিম তার বাবাকে বলে, দেখো তো বাবা, এখানে কি হয়েছে, রক্ত বের হচ্ছে কেন? তখন আলিমের বাবা ভালো করে চেক করে দেখে সেখানে দুটো ফুটো পাশাপাশি। তখন আলিমের বাবা বুঝতে পারে তার ছেলেকে সাপে কেটেছে। তখন তাকে আর পানি খেতে দেওয়া হয় না, সাথে সাথে আলিমের পায়ে দুটো বাঁধন দেওয়া হয়। তখন সময় দুপুর আনুমানিক 2টো। এই 2টো বেজেছে তখন, একদম ভর দুপুরের ঘটনা। আমাদের পাশের উপজেলা মানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডোঙ্গাসুর নামে একটা জায়গা রয়েছে। ওখানে এক হিন্দু ভদ্রলোক আছেন যিনি সাপে কাটা রোগীর চিকিৎসা করেন। যত ভয়ঙ্কর সাপেই কাটুক না কেন, যদি হায়াত থাকে তাহলে 90% রোগী তার কাছে গিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়। আমাদের দক্ষিণ অঞ্চলে সাপে কাটা রোগীর জন্য এই ডোঙ্গাসুর বেশ বিখ্যাত। গোপালগঞ্জের মানুষ মোটামুটি সবাই চিনে থাকবেন হয়তো ওই ব্যক্তিকে। আমাদের বাড়ি থেকে এই ডোঙ্গাসুর গ্রামের দূরত্ব 20 কিলোমিটার। আলিমকে সেখানে নিয়ে যাওয়া হয়। তখন ওই ব্যক্তি আলিমকে তার মন্দিরের সামনে শুইয়ে দেয় এবং একটা ছোট পাতা এনে পায়ের বুড়ো আঙ্গুল ফুটো করে সেখানে পাতাটি লাগিয়ে দেয়। আলিম তখন কিছুটা ভালো ফিল করে, কিন্তু সে একা একা দাঁড়াতে পারছিল না। ওই কবিরাজ বলে, পাতাটি পড়ে যদি যায় তাহলে বুঝতে হবে বিষ নেমে গেছে। কি সাপে কামড়েছে এই বিষয়ে সে কিছুই বলতে পারে না। তবে তিনি বলেন, এটা স্বাভাবিক যে সাপগুলো আমাদের পরিচিত তেমন সাপ বলে মনে হচ্ছে না। পরে আলিমকে নিয়ে আলিমের আত্মীয় স্বজনরা বাড়িতে চলে আসে। তখন বিকাল 5টা বাজে। আলিমের শরীর আরো খারাপ হতে থাকে। আলিমের মাথা ঘুরতে থাকে, শরীর ম্যাজম্যাজ করতে থাকে, শরীরে জ্বালাপোড়া শুরু হয় তার। কবিরাজের দেয়া পাতা কিন্তু তখনও পায়ে লেগে আছে। পাতা কিন্তু শুধু পায়ের বুড়ো আঙ্গুলে লাগিয়ে দেয়া, কোনো কিছু দিয়ে কিন্তু বেঁধে রাখা না, ওভাবেই লেগে রয়েছে। যত সময় বিষ না বের হবে পাতা তত সময় পড়বে না। যখন বিষ বের হয়ে যাবে তখন পাতা অটোমেটিক্যালি পড়ে যাবে, মানে পাতার কার্যকারিতা তখন শেষ হয়ে যাবে। তখন আমি বাড়িতেই ছিলাম। আলিমের অবস্থা বেগতিক দেখে আলিমের বাবা মা আশেপাশের মানুষদের ডাকে। তাদের ভিতর একজন বলে, আমার পরিচিত একজন মহিলা কবিরাজ আছে, ওনার কাছে আলিমকে নিয়ে যেতে। ওই ব্যক্তি মূলত ভ্যান চালায়। তার ভ্যানে করে আগেও কয়েকবার সাপে কাটা যাত্রীকে সে ওই মহিলা কবিরাজের কাছে নিয়েছে, তাই তার পরিচয় আছে ওই মহিলা কবিরাজের সাথে। ওই ব্যক্তির নাম হচ্ছে সবুর, মানে ভ্যান চালকের নাম সবুর। এই মহিলা কবিরাজের বাড়ি আমাদের গ্রাম থেকে 6-7টা গ্রাম পরে নাশুখালী নামক একটা জায়গায়। এই সবুর আলিমকে তার ভ্যানে করে নিয়ে আমাদের মোড়ে আসেন। তখন আমার সাথে মূলত আলিমের দেখা হয়। আলিমকে ধরে ভ্যানে বসে আছে আলিমের দুলা ভাই। তখন আমি বলি, আলিমের কি হয়েছে? তখন সবুর ভাই আলিমকে সাপে কেটেছে, তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে বলে আমাকে জানায়। তখন আমি তাদের দাঁড়াতে বলি। এই আলিম আমাদের সমাজেরই লোক, আমাদের গ্রামের খুব পরিচিত ব্যক্তি। আলিমদের পরিবারকে আমরা আমাদের যে কোনো কাজে ডাকলে পাই, সেই সূত্রে আলিমদের সাথে আমাদের সম্পর্ক ভালো। তখন আমি আলিমের বড় ভাইকে ফোন দিয়ে আসতে বলি, আর আমার আপন ছোট ভাই ফারদিনকে কল দিয়ে আসতে বলি।
ওরা যখন আসে তখন আমি আমার বাইক নিয়ে আমার ছোট ভাই ফারদিন এবং আলিমের বড় ভাইকে আলিমের সাথে কবিরাজের বাড়িতে পাঠাই। তখন মাগরিবের নামাজ শেষ হয়েছে, ভ্যানে যেতে দেরি হয়ে যেতে পারে, এই জন্যই মূলত বাইক দিয়ে পাঠিয়েছিলাম। মহিলা কবিরাজের বাড়িতে কি হয়েছে এটা পরে আমার ছোট ভাই ফারদিনের মুখ থেকে শুনি। বিষয়টা সত্য কিনা এটা শিওর হওয়ার জন্য আলিমকে নিয়ে যাওয়া ভ্যানওয়ালা সবুরের কাছ থেকেও কবিরাজের বাড়ি কি হয়েছিল বা এরকম আসলে হয় কিনা, কারণ সে তো এরকম এর আগেও দেখেছে, তখন আমি বিষয়টা জানতে পারি। দুজনের মুখের কথাই একই রকম হয়, কারণ আলিমের যখন চিকিৎসা করে কবিরাজ তখন সেখানে এই ভ্যানওয়ালা সবুর, আলিমের দুলা ভাই, আলিমের বড় ভাই এবং আমার ছোট ভাই ফারদিন সেখানে উপস্থিত ছিল। ভ্যানওয়ালা সবুর তিনি পরবর্তীতে সেখানে গিয়ে উপস্থিত হন। তাদের ভাষ্য মতে আলিমকে নিয়ে তারা মহিলা কবিরাজের বাড়িতে উপস্থিত হয়, তখন সন্ধ্যা 7:30টার মতো বাজে। মহিলা কবিরাজ তখন রান্নাঘরে ভাত রান্না করছিলেন। সেই মহিলা কবিরাজই মূলত আলিমের চিকিৎসা করেন, কিন্তু এই মহিলা কবিরাজ অত্যন্ত দরিদ্র ছিলেন। তিনি চিকিৎসা করে ওরকম কোনো টাকা পয়সা নেন না, অনেক নিম্নবিত্ত পরিবারের একজন। তার স্বামী কৃষিকাজ করে সংসার চালায়, আর তিনি মাঝে মাঝে সাপে কাটা রোগীর চিকিৎসা করেন। এই মহিলাও একজন হিন্দু সম্প্রদায়ের ভদ্র মহিলা। তখন মহিলা কবিরাজ তার বাড়িতে এত মানুষ দেখে বলে কি হয়েছে, তখন আলিমের বড় ভাই মহিলা কবিরাজকে সব কথা খুলে বলে। তখন মহিলা কবিরাজ বলে, এটা তো অন্য কবিরাজের দেখা রোগী, উনি কিভাবে চিকিৎসা করেছেন এই বিষয়টা তো আমি ওইভাবে অবগত নই। এমনও তো হতে পারে ওনার চিকিৎসার যে প্রক্রিয়াটা এটা চলমান, এখন যদি আমি হাত দেই এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যদি যায় তাহলে আলিমের ক্ষতি হতে পারে। আমি এখন কিভাবে এই চিকিৎসাটা করব? পরে কিছু হলে তো আপনারা আমাকে দোষারোপ করবেন, আর ওই কবিরাজও আমাকে বলতে পারে যে আমার এই কাজে তুমি হাত দিলা কেন, তখন কি হবে? হিতে বিপরীত হতে পারে। এদিকে আলিমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আলিমের সারা শরীর নীল বর্ণ ধারণ করতে থাকে। কবিরাজ না করে দিলে আলিমের বড় ভাই, আলিমের দুলা ভাই সহ সবাই হতাশ হয়ে পড়েন। নিজের ছোট ভাই চোখের সামনে শেষ হয়ে যাবে, এটা কি কেউ মেনে নিতে পারে? কোনো ভাই এটা মেনে নিতে পারে না। তখন আলিমের বড় ভাই, আলিমের দুলা ভাই ভ্যানওয়ালা সবুর এবং আমার ছোট ভাই ফারদিন ওই মহিলা কবিরাজকে অনেক বুঝাতে থাকে। মহিলা কবিরাজের মা ছিল বাড়িতে, তারা তাকেও বুঝাতে বলে। অনেক সময় পর ওই মহিলা কবিরাজের মা এবং মহিলা কবিরাজের বড় ছেলে আলিমের অবস্থা খারাপ দেখে তারাও মহিলা কবিরাজকে বলে, কাজটা তুমি করো, ছেলেটা ছোট মানুষ, সে এইভাবে সবার সামনে শেষ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। তোমার যদি সমস্যা হয় তাও তুমি চেষ্টা করো, কেউ কিছু বলবে না তোমাকে, ওকে বাঁচাও, ও তো একটা মানুষ, মানুষ হয়ে মানুষের এই শেষ সময়ে পাশে না থাকলে ভগবানও সইবে না। মহিলা কবিরাজ বেশ কিছুক্ষণ চুপ থেকে রাজি হন। উনি কেন যে আসলে ওইটা হাত দিতে চাচ্ছিলেন না বিষয়টা রহস্যজনক। উনি মনে হচ্ছিল কিছু ভাবছিলেন গভীরভাবে, যদিও বা সেই বিষয়ে উনি কাউকে কিছু বলেননি। আগের কবিরাজের লাগিয়ে দেওয়া পাতা কিন্তু উনি সরাননি, তখনও ওই পাতাটি আলিমের পায়ের বুড়ো আঙ্গুলে ছিল। তখন ওই মহিলা কবিরাজ ঘরে গিয়ে একটা বাটি নিয়ে আসেন এবং উপস্থিত সবাইকে বলেন আলিমকে শক্ত করে দাঁড় করিয়ে দিতে এবং সকলকে বলেন তাকে খুব শক্তভাবে ধরে রাখতে। মূলত তিনি আলিমের শরীরে বাটি চালান দেবেন এবং দেখবেন বিষ শরীরের কোন পর্যন্ত উঠছে বা কতটুকু পর্যন্ত উঠে গেছে। সবাই আলিমকে শক্ত করে ধরে রাখে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়তে থাকে তার মতো করে, সেগুলো বোঝা যাচ্ছিল না, উনি ওনার মতো করে বিড়বিড় করে পড়ছিলেন। হঠাৎ কবিরাজের হাতে থাকা বাটিটা একা একা নড়তে শুরু করে। বাটিটা মনে হচ্ছিল মাটি দিয়ে একা একা হাঁটছে। বাটিটা গিয়ে আলিমের পায়ের বুড়ো আঙ্গুলে গিয়ে ঠেকে। তখনও ওই কবিরাজ তার মতো করে বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছিল। হঠাৎ কবিরাজ তার ডান হাত ওই বাটির উপরে রাখে, তখন বাটিটা একা একাই আলিমের শরীরের উপর দিকে উঠতে থাকে। এভাবে উঠতে উঠতে আলিমের মাথার উপরে উঠে যায়, আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। উপস্থিত সবাই তো অবাক, কি হচ্ছে কেউই কিছু বুঝতে পারছে না। বাটিটা নামতে নামতে আলিমের কোমরের কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে যায়। তখন কবিরাজ বলে ওঠে, বিষ কোমর অবধি উঠেছে। তখন কবিরাজ তার ছেলেকে বলে ঘর থেকে একটা বেলের কাঁটা আর একটা সরিষার তেলের বোতল নিয়ে আসতে। তখন তার ছেলে ঘর থেকে একটা সরিষার তেলের বোতল আর একটা বেলের কাঁটা নিয়ে আসে। কবিরাজ তখন
ওই বাটিটার উপর থেকে হাতটা সরিয়ে নেয়, কিন্তু বাটিটা আলিমের কোমরের কাছেই দাঁড়িয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? মানুষের শরীরের উপরে কোনো জিনিস রাখলে সেই মানুষ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো সেটা নিচে পড়ে যাবেই, কিন্তু কোন এক অদৃশ্য শক্তির বলে এই পিতলের বাটি আলিমের কোমরের কাছে দাঁড়িয়ে থাকে। কবিরাজ সরিষার তেল 2 হাতে ভালো করে মাখেন। শরীরের তেল মাখতে মাখতে তিনি আবার তার মতো করে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকেন। একটা সময় তিনি আলিমের কোমরের যেখানে বাটিটা ছিল সেখানে 2 হাত দিয়ে কোমর থেকে নিচের দিকে মালিশ করতে থাকেন, মানে ডলতে থাকেন। অনেক সময় ধরে তিনি মালিশ করছেন আর বিড়বিড় করে মন্ত্র পড়ছেন। সবাই একটা জিনিস খেয়াল করে যে কবিরাজ আলিমের কোমরের যে জায়গা থেকে তেল মালিশ শুরু করেছে সেখান থেকে একটু একটু করে বাটিটাও একা একাই নিচের দিকে নামছে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বাটির কি আসলে কোনো ক্ষমতা আছে একা একা মুভমেন্ট করার, নাকি এর পিছনে রয়েছে অদৃশ্য কোনো শক্তি? উপস্থিত থাকা সবাই আরো একটি বিষয় খেয়াল করে যে কবিরাজ তেল টানতে টানতে যত নিচের দিকে নামছে বাটিটাও তত নিচের দিকে নামছে। সেই সাথে কবিরাজ আস্তে আস্তে কুঁজো হতে থাকে। কবিরাজকে দেখে মনে হচ্ছিল তার শরীরের রগগুলো সোজা থেকে বাঁকা হয়ে যাচ্ছে আর কবিরাজ কুঁজো হয়ে যাচ্ছে, তিনি সোজা হতে পারছেন না। এভাবে কোমর থেকে তেল ডলতে ডলতে যখন হাঁটু অবধি নামে তখন বাটিটাও কিন্তু অটো হাঁটু অবধি নেমে আসে। কবিরাজ কোনো কথা বলতে পারছে না, একটানা বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছে, তেল মালিশ করছে। একটা সময় কবিরাজ পুরোপুরি কুঁজো হয়ে মাটিতে শুয়ে পড়েন, তখনও তার 2টা হাত দিয়ে আলিমের হাঁটুতে তেল মালিশ করছিলেন। কবিরাজের যে কতটুকু কষ্ট হচ্ছিল তা উপস্থিত সকলেই বুঝতে পেরেছিলেন। কবিরাজের বড় ছেলে বিষয়টা বুঝতে পেরে বোতল থেকে তার 2 হাত ভালো করে সরিষার তেলে মেখে নেয় এবং সে নিজেও বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করে। একটা সময় আলিমের হাঁটু থেকে তার মায়ের হাত সরিয়ে সে নিজেই তেল দলতে শুরু করে। আর মহিলা কবিরাজের মা এবং মহিলা কবিরাজের স্বামী মহিলা কবিরাজকে পাশে নিয়ে মহিলা কবিরাজের হাতে পায়ে তেল দলে তাকে সোজা করতে থাকে, কারণ তিনি কুঁজো হয়ে গেছেন, তার হাত পা গুলো মনে হচ্ছিল বাঁকা হয়ে গিয়েছে। সকলে অবাক হন, কারণ এরকম রোগী তাদের কাছে সচরাচর আসে না। আর সাধারণ সাপে কাটা রোগীকে তেল মালিশ করতে গেলে কখনো এই কবিরাজের এই অবস্থা পূর্বে সেভাবে হয়নি। অদ্ভুত এক ব্যাপার, খুবই জটিল একটা ব্যাপার ছিল এটা। তো ওদিকে কবিরাজের ছেলে তেল মালিশ করছে এবং বিড়বিড় করে মন্ত্র পড়ছে। এভাবে একটা সময় তেল মালিশ করতে করতে আলিমের পায়ের গোড়ালির কাছে চলে আসে, তখন বাটিটাও পায়ের গোড়ালির কাছে চলে আসে। ততক্ষণে মহিলা কবিরাজ স্বাভাবিক হয়। তখন মহিলা কবিরাজ একটা বেলের কাঁটা দিয়ে আলিমের পায়ের আঙ্গুলের মাথায়, বৃদ্ধাঙ্গুলের মাথায় মূলত জোরে খোঁচা দেয়, কিন্তু কোনো রক্ত বের হয় না। সাধারণত মানুষের শরীরের যে কোনো জায়গায় ফুটো হলে অনেক রক্ত বের হয়, কিন্তু অবাক করা বিষয় হলো মহিলা কবিরাজ বেলের ধারালো কাঁটা দিয়ে আলিমের পায়ের আঙ্গুলের মাথায় ফুটো করছে, কিন্তু কোনো রক্তের ছিটে ফোটাও নাই। এত সময় আলিম কিন্তু স্বাভাবিক ছিল, তার কোনো নড়াচড়া নেই, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে নেতিয়ে পড়েছে, শরীরের উপর তার কোনো কন্ট্রোল নেই। কবিরাজ যখন অনবরত আলিমের পায়ে কাঁটা দিয়ে ফুটো করছিল তখন আলিমের ভিতর কোনো প্রতিক্রিয়া কেউ দেখতে পায়নি। আলিম একদম নিশ্চুপ, মনে হচ্ছে এত কিছু হচ্ছে তার শরীরের উপর দিয়ে, সে কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। এভাবে 10 থেকে 12 বার আঙ্গুলে জোরে জোরে ফুটো করার পর আঙ্গুলের মাথা দিয়ে অনেকখানি রক্তের দানা বের হয়। রক্তের রং দেখে মনে হচ্ছিল একদম কুচকুচে কালো। তখন আলিম একটু নড়ে ওঠে এবং সাথে সাথে আলিমের শরীরে থাকা বাটিটা নিচে পড়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো আগের কবিরাজের দেয়া পাতাটাও সাথে সাথে মাটিতে পড়ে যায়। তখন আলিম তার পা নড়াচড়া করে, তখন নাকি তার পায়ে ব্যথা অনুভূত হচ্ছিল। এত সময় যে এত কিছু হলো সে কিছুই বুঝতে পারেনি। তখন আলিম বলে, আমার এখন ভালো লাগছে। তখন সে শরীরের শক্তি পায় এবং হাঁটাচলা করতে পারে। উপস্থিত থাকা সবাই তো অবাক, এত সময় কি হলো বিষয়টা আলিমের দুলা ভাই, আলিমের বড় ভাই ভ্যান চালক সবুর ভাই এবং আমার ছোট ভাই ফারদিন এরা কিছুই বুঝতে পারেনি। শুধু তাকিয়ে তাকিয়ে কবিরাজের কাজ দেখেছে আর অবাক হয়েছে। এটা কোন শক্তির বলে কবিরাজ করেছে, কিভাবে করেছে, সে কি জিনের মাধ্যমে করেছে নাকি অন্য কোনো মাধ্যমে করেছে, কোন বিদ্যা দিয়ে এটা করেছে, এটা আমরা কেউই জানি না। কি ছিল তার এই কাজের ধরন, এটা আসলে আমরা জানতে পারিনি। সবাই শুধু উপস্থিত ওখানে যারা ছিল তারা 2 চোখ দিয়ে দেখেছে। মানুষের দ্বারা এত কিছু সম্ভব এটা আসলে না দেখে বোঝার উপায় নেই। আরেকজন
অতীব সাধারণ একজন মহিলা, যাকে দেখলে বোঝার উপায় নাই যে উনি এই বিদ্যাটা জানেন। পৃথিবীতে কত ধরনের কবিরাজি বিদ্যা রয়েছে, এটা হয়তো কবিরাজরাই ভালো করে বলতে পারবেন। যাই হোক, উপস্থিত সবাই মহিলা কবিরাজকে অনেক ধন্যবাদ দেন। সামান্য কিছু অর্থ তিনি গ্রহণ করেছিলেন, যেটা একদমই নামমাত্র, যেটা দিয়ে এখন এক ব্যাগ বাজারও হবে না। তো যাই হোক, উনি অত্যন্ত ভদ্র মহিলা, যিনি ওইভাবে কোনো বিনিময় গ্রহণ করেন না। আলিমকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর আলিম সবাইকে এতদিন ধরে তার সাথে যা যা ঘটেছে ঘাস কাটতে গিয়ে সবকিছু খুলে বলেন। তখন সকলে বুঝতে পারেন আসলে আলিমের সাথে কি ঘটনা ঘটেছিল। এ থেকে একটা জিনিস পরিষ্কার হয় যে আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে না। আলিম নিজেই আমাকে সাপে কাটার আগের ঘটনা বলেছে এবং পরের ঘটনাগুলো আমি ভ্যান চালক সবুর ভাই আর আমার ছোট ভাই ফারদিনের কাছ থেকে শুনেছি। এটাই ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, মাশফিক ভাই এই ঘটনা দেওয়ার পর উনি আরো জানতে চেয়েছেন আসলে এই বিষয়টা কি ছিল, কেন এমনটা হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা হাদিসের বর্ণনা থেকে জানতে পারি জিনদের মধ্যে একটা প্রজাতি সবসময় সাপের আকৃতিতেই থাকে, আবার আরেকটা প্রজাতি কুকুরের আকৃতিতে থাকে। অনেক সময় ওদের যে আস্তানাগুলো, এই আস্তানায় মানুষের উপস্থিতি তারা পছন্দ করে না। প্রথমে মানুষকে ভয় দেখায়, তারপরও যদি মানুষ সেখানে যায় তাহলে তারা আক্রমণ করে বসে। আর এই জিন সাপ যদি কামড় দেয় তাহলে আমি শুনেছি, অনেকেই আমাকে বলেছেন যে এগুলো ডাক্তারি বিদ্যায় ভালো হয় না, ঝাড়ফুঁক করে ভালো হয়। আপনারা হয়তোবা জেনে থাকবেন বেশ কিছুদিন আগে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কাছাকাছি একটা গ্রামে এই টাইপের কিছু ঘটনা ঘটতে শোনা গিয়েছিল। হঠাৎ করে মানুষকে এই জিন সাপে কামড় দিত, ঝাড়ফুঁক করলে এরা ভালো হয়ে যেত, কোনো অ্যান্টিভেনমের প্রয়োজন হতো না। এখনো আপাতত সেখানে এমন কিছু ঘটছে না, কারণ আমার অফিসের একজন কলিগ, ওনার বাড়ি ওখানে, উনি এই বিষয়টা আমাকে অবগত করেছিলেন। পরবর্তীতে আমি দেখলাম এটা নিয়ে বেশ কিছু নিউজও হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই জিন সাপে যদি কামড় দেয় তাহলে এর বিষ নামানো অত্যন্ত দুরূহ ব্যাপার। এই যে মহিলা কবিরাজ, উনি যদি শুরুতে বুঝতে পারতেন যে এটা কোনো জিন সাপে কামড় দিয়েছে, হয়তো উনি বুঝেছিলেন, তারপরেও উনি জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি শুরু করেছিলেন। বিষ নামানোর শেষ দিকে এসে ওনার অবস্থা খারাপ হয়ে যায়, তখন ওনার ছেলে এই কাজটি শুরু করে। পরবর্তীতে উনি একটু স্বাভাবিক হলে পরবর্তী যেই পদক্ষেপগুলো, শেষ দিকের যে পদক্ষেপগুলো, তখন উনি এই পদক্ষেপটা নেন এবং আব্দুল আলিমের জীবনটা আল্লাহর রহমতে রক্ষা পায়। আসলেই এই বিদ্যাটা অত্যন্ত জটিল। যেমন রাসেল ভাইপার দ্য স্নেক, এর অ্যান্টিভেনম আপাতত বাংলাদেশে নেই বলে আমি শুনেছি। এটা কামড় দিলে দ্রুত যদি কোনো পদক্ষেপ না নেওয়া যায় তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। এটা ভয়ানক একটা বিষধর সাপ, এটা বাংলাদেশে অনেকদিন ছিল না। পার্শ্ববর্তী দেশ ভারত এটা রয়েছে। বন্যা, পাহাড়ি ঢল যেহেতু বেশি হয়ে গেছে, এইটার মাধ্যমে আস্তে আস্তে আমাদের এলাকাগুলোতে এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু দেখলেই মেরে ফেলতে হবে। এই রাসেল ভাইপার একটি ব্যতিক্রমী একটা সাপ। সাধারণত সাপ মানুষকে দেখলে পালিয়ে যেতে চায়, আর এই রাসেল ভাইপার যেটা হয় সেটা হলো মানুষকে দেখলে এরা আক্রমণ করে, পালানো তো দূরের কথা। এই জন্য রাসেল ভাইপারকে যেখানেই দেখা যাবে সেখানেই মেরে ফেলতে হবে, যদি আপনারা নিশ্চিত হন এটা রাসেল ভাইপার। তবে রাতের বেলা সাপ মারার ক্ষেত্রে, আর বিশেষ করে এমন কিছু জায়গা যে জায়গাটা ভয়ঙ্কর, পূর্ব থেকেই এটা ভয়ঙ্কর বলে মানুষের কাছে পরিচিত, সেখানে কিন্তু কোনো প্রাণীর গায়ে পারতপক্ষে আঘাত করা যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার কাছে মনে হয় এই আব্দুল আলিমকে এই টাইপের কোনো সাপেই কেটেছিল এবং এটার ট্রিটমেন্ট কবিরাজি বিদ্যা ছাড়া ভালো হওয়া সম্ভব ছিল না। আর ওনারা ওই সময় ডাক্তারের কাছে নিয়ে গেলে কতদূর কি হতো আমি বলতে পারবো না, কারণ মেডিকেল সায়েন্সের বিষয়ে আমি কোনো কথা বলবো না। তবে ওনারা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার এই বুদ্ধিটা অন্তত ঠিক বুদ্ধি ছিল এবং ঠিক ডিসিশন ছিল। তবে যারা এই সাপে কাটা নিয়ে কথা বলেন, তারা বলেন যে সাপে কাটলে কবিরাজের কাছে নিয়ে যাওয়া এটা কুসংস্কার। এটা সত্য যে কুসংস্কার,
সাপে কাটলেই কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, কবিরাজ অনেক সময় এটা ভালো করতে পারেন না, তখন দেখা যেত যে এটা যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তখন অ্যান্টিভেনম দিয়ে তাকে সুস্থ করা সম্ভব হতো, কিন্তু কবিরাজের কাছে নিয়ে যাওয়ার ফলে এই জিনিসটা ভালো হয়নি, মারা গেছে। এ ধরনের ঘটনা কিন্তু বহুত আছে। এই কারণে আমরা যে কাজটি সর্বপ্রথম করব যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আব্দুল আলিমের সাথে যে এই টাইপের ঘটনা ঘটেছিল, ওই যে ফসফস শব্দ, এটা যেহেতু উনি কাউকে বলেন নাই, যদি বলতেন তাহলে আরো দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেত। উনি যেহেতু পরে বলেছিলেন, যাক আল্লাহর রহমতে উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অনেকেই পরীর ঘটনা শুনতে চান। ইতোপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটি পরী রিলেটেড ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মরিয়ম পরীর ঘটনা আপনাদের অনেকেরই মনে আছে, কিভাবে মরিয়ম পরী তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করেছিল, কত কষ্ট করেছিল। মরিয়ম পরীর ঘটনা নিয়ে আপনারা এখনো কিন্তু পোস্ট করেন, আমাদের গ্রুপে পোস্ট করেন, বিভিন্ন কমেন্ট সেকশনে গিয়েও এই বিষয় নিয়ে কমেন্ট করেন যে মরিয়ম পরীর ঘটনা আপনাদের ভালো লেগেছে। মরিয়ম পরীর ঘটনা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন নূর হোসেন হৃদয় ভাই। উনি ওমানের সালালাতে থাকেন। ওনার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। মরিয়ম পরীর ঘটনা যখন অনেকের কাছে ভালো লাগলো, ওনার যারা সহকর্মী, এদের মধ্যে কয়েকজন ইন্ডিয়ান রয়েছেন, ইন্ডিয়ান বাঙালি, তারাও এই ঘটনাটি শুনেছে। তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে জামশেদ। এই জামশেদ ভাই, উনি একটি ঘটনা, যেই ঘটনাটি পরী রিলেটেড ছিল, সেই ঘটনাটি এই নূর হোসেন হৃদয় ভাইকে জানান। আর ওই ঘটনাটি মূলত এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো এই ঘটনায় অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যার কারণে নূর হোসেন হৃদয় ভাই যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। শুরু করছি ঘটনা, একটি পরী রিলেটেড ঘটনা। বলতে পারেন এত পরীর ঘটনা আমি জানি কিভাবে, সব বানিয়ে বানিয়ে লিখি? না ভাই, এসব বানানো লেখা নয়। আর বিদেশের বাড়িতে এত ব্যস্ত সময়ের মাঝে কেউ বানানো ঘটনা লিখবেও না। ঠিক মতো খাওয়ার ঘুমানোরই সময় নেই, ঘটনা লেখার সময় পাবো কোথায়? চলুন এবার ঘটনার দিকে মন নেওয়া যাক। গত 58 নং এপিসোডে আমার লেখা মরিয়ম পরীর ভালোবাসার বিষয়টা সবার হৃদয়ে কিছুটা হলেও বেদনার সৃষ্টি করেছে। আর ঘটনার ফিডব্যাক দেখেই আমি সাথে সাথে দেরি না করে আমার ঘটনা লিখে পাঠিয়ে দিয়েছিলাম। তবে আজকের ঘটনাটা হৃদয় বিদারক না হলেও ভিন্ন রকম। আশা করছি ঘটনাটি লিসেনারদের ভালো লাগবে। গত 58 নং এপিসোডটা পুনরায় আমি বসে বসে শুনছিলাম। পাশে একজন বাংলাদেশি ও একজন কলকাতার বন্ধু বসা ছিল। আমরা আড্ডা দিচ্ছিলাম আর ঘটনা শুনছিলাম। তারা কিন্তু আবার ভূত.com এর লিসেনার। আপনার অনুষ্ঠানের ব্যাপারে তারা এর আগে জানতো না, বিশেষ করে আমার পাঠানো ঘটনা প্রচারিত হচ্ছে জানালে তারাও আগ্রহের সহিত শোনে এবং আমার ঘটনাটার পুরোপুরি তারা উপলব্ধি করে শোনে। শোনার পর বাকি লিসেনারদের মতো তাদেরও হৃদয়টা বেদনার্ত হয়। হঠাৎ কিছুক্ষণ পর কলকাতার বন্ধু জামশেদ বলে উঠল, নূর হোসেন, তোমাকে আমি একটি সত্য ঘটনা বলতে চাই, আশা করি ভালো লাগবে। তবে শেয়ার করার আগে কিছু শর্ত থাকবে। কিছু কিছু জায়গার নাম গোপন রাখা হবে, কিছু ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করা হবে। আমি জানতে চাইলাম যে ভিকটিমের নাম ও জায়গার নাম যদি গোপন রাখা যায় তাহলে সমস্যা নেই তো? তিনি বললেন, না, সমস্যা নেই। ঘটনাটা শোনার পর বুঝতে পারলাম ঘটনাটা একটু বড়, তাই এক পর্বে লিখে শেষ করা যাবে না, 2 পর্বে লেখার সিদ্ধান্ত নিলাম। শুরু করছি ঘটনা। বলছেন জামশেদ। আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। ঘটনাটি ঘটে আমার দাদুর আপন জ্যাঠাতো বড় ভাইয়ের সাথে। আর ঘটনাটির অর্ধেকাংশের প্রত্যক্ষদর্শী আমার দাদি নিজেই।
বাকিটা শুনেছেন তার মা, বাবা, আত্মীয় স্বজনদের মুখে। ঘটনাটি কলকাতার জনবহুল পরিচিত একটি জায়গায়, তাই জায়গার নামটা গোপনই রাখলাম। বলছেন দাদু। আমার জ্যাঠাতো ভাই, যার নাম আব্দুল মালেক, বয়সে আমার 4 কি 5 বছরের বড় ছিলেন। জন্মগ্রহণ করে যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন তাকে দেখেই পরিবারের সবাই খুশি হয়ে গিয়েছিলেন, কারণ পুরো এলাকা জুড়ে এত সুন্দর বাচ্চা আর কারো ঘরে জন্মগ্রহণ করেনি ইতোপূর্বে। অনেকেই এই কথা বলা বলি করছিল। এই কথা একে একে এলাকার সকলের কানাকানি হতে হতে এলাকার বাইরেও কথাটা ছড়িয়ে পড়ে। তাই প্রতিদিনই মানুষ ভিড় জমাতো আমার জ্যাঠাতো ভাইকে দেখার জন্য। এসব দেখে আমার জ্যাঠাদের পরিবার একটি সিদ্ধান্ত নেয় যে 15 দিনের মাথায় আমার জ্যাঠাতো ভাইয়ের আকিকা করবে এবং বেশ বড় করেই তারা করবেন। টাকা পয়সাও তাদের খারাপ ছিল না, মোটামুটি ভালো অবস্থানেই ছিলেন। যেই ভাবা সেই কাজ। 15 দিনের দিন খুব বড় করেই 3টা গরু জবাই দিয়ে আকিকার অনুষ্ঠান সম্পন্ন করেন এবং ছেলের সুন্দর একটা নাম রাখেন। আমার জ্যাঠা মনে মনে নিয়ত করেন ছেলেকে মাদ্রাসায় পড়াবেন। এই ছেলের উপর সবার দোয়া ও নেক নজর রয়েছে। নিশ্চয়ই ছেলে বড় হয়ে একজন বড় মাওলানা হবেন, এটাই জেঠুর বিশ্বাস। দেখতে দেখতে মালিক একটু একটু করে বড় হতে থাকে। কিন্তু মালিকের মা একটা বিষয় লক্ষ্য করলো, রুমে যখন মালিককে একা ঘুম পাড়িয়ে সংসারের অন্যান্য কাজ করতে তিনি যেতেন, তার মন থাকতো ছেলের রুমের প্রতি। তাই একটু পরপর এসে চেক করতেন। কিন্তু তিনি এসে দেখতেন যে মালিক জেগে আছে এবং হাত পা নাড়িয়ে হাসতে হাসতে কারোর সাথে যেন খেলা করছে, এমনটাই মনে হচ্ছে। জেঠির মা এসবের প্রতি গ্রাহ্য করেন না। আর একটা বিষয় লক্ষ্য করেন, জেঠির মা যখন রুমে আসতেন ঘরের ভিতর হালকা একটা মৃদু সুগন্ধ অনুভব করতেন। আর ঘরের অন্য রুমগুলোর চেয়ে জেঠির মার রুমটা বেশ শীতল ছিল। তিনি একটু একটু করে ভাবতেন এই বিষয়ে, কিন্তু কাউকে কিছু বলতেন না। সাধারণত যেই রুমে নবজাতক ছোট বাচ্চা থাকে সেই রুমের স্বাভাবিক স্মেল বা গন্ধ কেমন হয় তা মোটামুটি আমরা অনেকেই জানি। একদিন জেঠিমা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে গেলে রুমে প্রবেশ করার আগে রুমের ভিতর নূপুরের শব্দ পান। শব্দ শুনে তিনি তড়িঘড়ি করে রুমে ঢুকে কাউকেই দেখতে পান না, তবে সুন্দর একটা স্মেল কিন্তু ঠিকই পেয়েছিলেন। জেঠির মা বা জেঠিমা মনের ভুল ভেবে ওসবে পাত্তা দেন না, কিন্তু স্মেলটা তার কাছে বরাবরের মতোই স্বাভাবিক মনে হয়। তিনি ভাবেন এমনটা তো সবসময় হয়। এসব ভেবে তিনি বাচ্চার পাশে শুয়ে পড়েন। জেঠু আলাদা রুমে ঘুমাতেন বাচ্চা হবার পর। তো জেঠিমার চোখে ভীষণ ঘুম ঘুম ভাব। মনে হচ্ছে অন্যদিনের চেয়ে আজ তার বেশি ঘুম পাচ্ছে। চোখ বন্ধ, কিন্তু কানটা কিন্তু বেশ সজাগ। আমার রুমের ভেতর নুপুরের শব্দ শুরু। রুমটা একদম পুরো শীতল ঠান্ডা। একটু আগেও তাকে সামান্য গরমের কারণে হাত পাখা ব্যবহার করতে হয়েছে, কিন্তু এখন পুরো শীতল মনে হচ্ছে। কেউ যেন জেঠিমার নাম ধরে সুন্দর করে নারী কণ্ঠে একটি সালাম দিয়ে উঠল। জেঠিমার সাথে সাথে ঘুমের ঘোরে সালামের জবাব দেন। এরপর সুন্দর মায়াবী একটা কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা বলে উঠল, কতই না ভাগ্যবান তুমি, এত সুন্দর ফুটফুট একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছ। এই সন্তান বড় হয়ে স্বনামধন্য একজন আলেম হবে ইনশাআল্লাহ। এই সন্তানের মা বাবা হিসেবে তোমরাও ধন্য। জেঠিমা কিন্তু স্বপ্নের ভিতর সেই নারী মূর্তিকে দেখছিলেন এবং তার সাথে স্বপ্নে সরাসরি কথা হচ্ছিল। অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী সেই নারী মূর্তিটি। সেই নারী মূর্তিটি আরো বলল, তোমরা যখন বাচ্চাটিকে সন্ধ্যাবেলা বাড়ির উঠোনে বের করে সবাইকে দেখাচ্ছিলে, তখন আমি তোমাদের বাড়ির উপর দিয়ে বিচরণ করছিলাম। সেই সুযোগে তোমার বাচ্চাকে আমি দেখে ফেলি, আর আমার ভীষণ মায়া লেগে যায় তোমার বাচ্চার প্রতি। তাই প্রতিদিন কয়েকবার করে তোমার ঘরে আসি তোমার বাচ্চাকে দেখার জন্য আর তার সাথে খেলা করার জন্য। ভয় পেও না, তোমার বাচ্চার কোনো ক্ষতি হতে আমরা দেব না ইনশাল্লাহ। আমার একটি কন্যা সন্তান আছে, সেও তোমার বাচ্চার সাথে খেলা করতে পছন্দ করে। জেঠিমা স্বপ্নে নারী মূর্তির সাথে বেশ ভালোই কথা বলতে লাগলেন এবং তার কন্যা সন্তানকেও
ওই স্বপ্নের মধ্যেই জেঠিমা দেখতে চাইলেন। নারী মূর্তিটি জেঠিমাকে প্রতিশ্রুতি দেয় আগামীকাল তার সাথে তার কন্যা সন্তানকে তিনি নিয়ে আসবেন। এরপর হঠাৎ করে জেঠিমার ঘুম ভেঙে যায়, আর সাথে সাথে জেঠিমা উঠে বসে পড়েন। আর চতুর্দিকে তাকিয়ে দেখেন ঘরে অন্য কারো উপস্থিতি নেই, তবে শব্দ কেউ রুমে প্রবেশ করলে যে একটা সুন্দর স্মেল পাওয়া যায় বা সুগন্ধ পাওয়া যায় সেটি জেঠিমা উপলব্ধি করেন। কিন্তু স্বপ্নে যেটি দেখছেন সেটি সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। এই ভেবে বাচ্চার দিকে তাকান, দেখেন তার নবজাতক নিষ্পাপ বাচ্চা কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে। চেহারায় মনে হচ্ছে সুন্দর একটা আলতো হাসি লেগে আছে। তবে স্বপ্নে নারী মূর্তিটার কথা মনে পড়াতে তিনি মুচকে একটা হাসি দিয়ে ঘুমন্ত তার সন্তানকে একটা চুমু দিয়ে আবার শুয়ে পড়েন। আর ভাবেন, ওই নারী মূর্তির কথা যদি সত্যি হয়, মানে আমার ছেলে যদি সত্যি বড় কোনো আলেম হয়, তাহলে আমরা ধন্য হব আলহামদুলিল্লাহ। যেটি কিন্তু স্বপ্নের বিষয়ে কাউকে কিছু জানাননি। পরের দিন তিনি যাবতীয় কাজ সেরে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে গেলেন। এটা তার দৈনন্দিন রুটিন। জেঠিমা ছিলেন পরহেজগার একজন মহিলা। তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতেন, আবার ফজরের সময় উঠে যেতেন। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর কারোর সাথে তার এখনো কোনো কথা কাটাকাটি হয়নি। এমনকি তিনি পর্দার ব্যাপারে খুবই কঠোর ছিলেন। বেগানা কোনো পুরুষের সামনে তিনি কখনো যাননি তার জীবদ্দশায়। যাই হোক, সেই আলোচনায় যাব না। তো জেঠিমা যখন আজকেও ঘুমাতে গেলেন, চোখ বন্ধ করতেই অল্প কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা সুগন্ধ তার নাকে আসে। আর সুন্দরী সেই নারী মূর্তিকে হাতে একটি সুন্দর প্লেটের মাঝে কিছু ফলমূল আর মিষ্টি জাতীয় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। আজ তিনি একা নন, সাথে ছোট 2-3 বছর বয়সী একটা কন্যা সন্তান তার পাশে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর ফুটফুটে বাচ্চাটা। নারী মূর্তিটা জেঠিমাকে পূর্বের ন্যায় সালাম দিলেন এবং জেঠিমা সালামের উত্তর দিয়ে নিজে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপনি? নারী মূর্তিটি বললেন, জি আলহামদুলিল্লাহ ভালো। এই বলে হাতে থাকা খাবারের প্লেটটা জেঠিমার হাতে দিয়ে বলেন, এটা আপনারই জন্য। আপনি আমার মেয়েকে দেখতে চেয়েছেন, তাই মেয়েকে নিয়ে আসলাম। আর খালি হাতে আসলে কেমন দেখায়। জেঠিমা খাবারের প্লেটটা টেবিলের উপর রাখলেন এবং ওনাকে বসতে বললেন, এবং ছোট বাচ্চা মেয়েটিকে জেঠিমা কোলে নিলেন। কোলে নেওয়ার পর এতটাই শান্তি উপলব্ধি করলেন যে তা বলার মতো নয়। বাচ্চাটিকে কোলে নিয়ে তার মনে হলো তিনি একটা ফোমের তৈরি কোনো পুতুলকে কোলে নিয়ে বসে আছেন। কি যে অনুভূতি, তা আসলে বোঝানো অসম্ভব। জেঠিমা নারী মূর্তির সাথে কথা বলতে লাগলেন। এর মধ্যে ওই কন্যা শিশুটিকেও জেঠিমার বড্ড মায়া লেগে যায়। জেঠিমা ওই নারী মূর্তিটিকে বলেন, এরপর যতবার আসবেন আপনার মেয়েটিকে সাথে নিয়ে আসবেন। ওকে আমার বড্ড ভালো লেগে গেল। ওকে কোলে নিলে আমার খুব শান্তি অনুভব হয়, মনে হয় যেন আমারই মেয়ে। এই কথা বলে ওই নারী মূর্তিটা, এই কথা শুনে ওই নারী মূর্তিটা জবাব দেয়, তাহলে নিজেরই ভেবে নিন না, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তানকেও আমাদের এতটাই ভালো লেগেছে যে ওকে এখন আমাদেরই মনে করি। এই শুনে জেঠিমা বললেন, আমাদের মানে? তখন নারী মূর্তিটি বলল, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আপনার ছেলেকে এতটাই ভালো লেগেছে যে আপনাদেরই অগোচরে ঘুমন্ত অবস্থায় আপনার ছেলেকে আমাদের দেশে নিয়ে গিয়েছিলাম। ওকে দেখে আমার পরিবার বলল, এ তো মানুষেরই বাচ্চা। এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে? আমার স্বামী আমাকে বলল, এই বাচ্চাকে যে নিয়ে এসেছো, বাচ্চার মা বাবা জানে যে তুমি তাকে নিয়ে আসছো? আমি বললাম, বাচ্চার মা বাবা জানলে কি আর আনতে দিত? তাই কাউকে না জানিয়ে নিয়ে আসলাম। একবার ভাবলাম আর ফিরিয়ে দিব না, কারণ বাচ্চাটাকে কিছুতেই ফিরিয়ে দিতে ইচ্ছে করছিল না। আমার স্বামীকে বললাম এই কথা এবং বললাম, ও বড় হলে আমাদের মেয়ের সাথে ওর বিয়ে দিব। কিন্তু আমার স্বামী খুব কঠোরভাবে আমাকে ধমক দিলেন এবং বললেন, তুমি কি জানো না যে কোনো মা বাবার অগোচরে কোনো সন্তানকে নিয়ে আসাটা কত বড় অপরাধ? তুমি একজন আল্লাহওয়ালা, একজন পরী, তুমি এই কাজটি কিভাবে করলে? আল্লাহর অভিসম্পাত নাজিল হবে আমাদের উপর। কাজটি তুমি ভালো করনি। দ্রুত যার সন্তান তার কাছে দিয়ে আসো, পরেরটা পরে দেখা যাবে। আমার স্বামী এই কঠোর নির্দেশনা শুনে আপনাদের বোঝার আগেই আমি তাকে দিয়ে যাই। তবে আমার স্বামী বলে দেয়, তোমার মন চাইলে তুমি লুকিয়ে লুকিয়ে দেখে আসতে পারো। আর বিয়ের বিষয়, ও হলো ইনসান আর আমরা জিন। আমাদের দুই জাতের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। আর
চাইলেই তো সবকিছু জোর করে করা যায় না ইচ্ছের বিরুদ্ধে। যদি আদম সন্তানদের মতামত থাকে তাহলে সেটা ভিন্ন জিনিস। আমার স্বামীর নির্দেশনা মতো আপনার বাচ্চাকে আবার দিয়ে গেলাম, কিন্তু কিছুতেই মায়া ছাড়তে পারিনি, বারবার চলে আসতাম তাকে দেখার জন্য। এসব কথা শুনে জেঠিমা কিছুটা আটকে উঠলেন। এই ভেবে যে তার সন্তানকে পরিদের দেশে নিয়ে গিয়েছিল, অথচ তারা কিছুই জানতেন না। যদি আর কখনোই তার সন্তানকে ওরা ফিরিয়ে না দিত তাহলে কি হতো। জেঠিমার চোখে এইভাবে পানি চলে আসে। এই দেখে নারী মূর্তিটি বলল, দয়া করে মন খারাপ করবেন না, আপনার সন্তান বড় হওয়া অবধি ওর যাবতীয় প্রয়োজন আমরা পূরণ করব, আর আমরা ওর কোনো ধরনের কোনো ক্ষতি হতে দেব না ইনশাল্লাহ। সবসময় আমার পরিবারের কেউ না কেউ ওকে পাহারা দেবে দূর থেকে। এই বলে নারী মূর্তিটা জেঠিমায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তো আস্তে আস্তে মালেক বড় হতে লাগলো। তার বাবার স্বপ্ন ছেলেকে মাদ্রাসায় পড়াবে। ইতোপূর্বে যা ঘটেছে তা কেবল জেঠিমাই জানেন, কাউকে এই বিষয়টি শেয়ার করেননি তিনি। তাই আর কেউ জানে না এই বিষয়ে। অন্য কেউ বিষয়টি কিঞ্চিত মাত্র টের পায়নি। এইদিকে নারী মূর্তিটির সাথে জেঠিমায়ের রোজ দেখা হয়, কথা হয়। শুরুতে তো স্বপ্নে আসতো, এখন শ্বশুরেই আসে, আবার কখনো শ্বশুরে আসতে না পারলে স্বপ্নেও আসে। এই দুইভাবেই তার সাথে রেগুলার কথা হয়, দেখা হয়। মালেককে কাছাকাছি একটা মাদ্রাসায় ভর্তি করানো হয়। মাদ্রাসা ছিল নুরানি মাদ্রাসা। তখন তার বয়স আনুমানিক 6 কি 7 বছর। শিক্ষকগণ সবাই অন্য ছাত্রদের তুলনায় মালেককে একটু বেশি আদর করতেন, খেয়াল রাখতেন। এদিকে হঠাৎ এক রাতে মালেকের বাবা অর্থাৎ আমার জেঠু গভীর রাতে লক্ষ্য করেন জায়নামাজে বসে জেঠিমা বিড়বিড় করে কি যেন বলছে। জেঠু মনে করেন হয়তো মোনাজাতে বিড়বিড় করে দোয়া করছেন বা আল্লাহর কাছে কিছু চাইছেন। কিন্তু কিছুক্ষণ পর জেঠুর মনে হলো যে না, ঘরে মনে হয় একটি খুশবু। আর জেঠুন যখন উনি এটা উপলব্ধি করতে পারেন, আরো শুনতে পান যে কোন একটা কণ্ঠ, আর দুটোর কোনটাই উনি স্পষ্ট বুঝতে পারছেন না যে খুশবুটা কিসের, কোথা থেকে আসছে। তাদের বাড়ির লোকজন আতর ব্যবহার করে ঠিকই, তবে এত সুন্দর ঘ্রাণওয়ালা আতর কেউ ব্যবহার করে বলে জেঠুর মনে হয় না। তাছাড়া এই রাতের বেলায় কে আতর ব্যবহার করবে, এসব চিন্তা করেন। আর জেঠিমা কি বিড়বিড় করছে তা হালকা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মনে হচ্ছে আরো একটা সুন্দর নারী কণ্ঠ চিকন কণ্ঠে জেঠিমার সাথে কথা বলছে। অর্থাৎ জেঠিমা যা বলছে তার প্রতি উত্তরে অন্য কারো আওয়াজ ভেসে আসছে। জেঠু বিষয়টা বুঝতে পারলেন, জেঠির সাথে কিছু একটা আছে, কিন্তু আগে তো এই বিষয়ে জানতাম না, সেও তো আমাকে কিছু বলে নাই। এইসব বিষয় তখনকার মানুষ একটু বেশি পরিচিত ছিল, হর হামেশা ভালো মন্দ এসব মানুষের সাথে ঘটতেই থাকে। তো জেঠু সেদিন জেঠিমাকে আর কিছু জিজ্ঞেস করলেন না, অপর পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন। পরের দিন জেঠু তার স্ত্রীকে মানে জেঠিমাকে বললেন, আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, সত্যি সত্যি জবাব দেবে তো? জেঠিমা জিজ্ঞেস করলেন, কি জানতে চান? এখানে আবার সত্য মিথ্যার কি আছে? আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলেছি আপনার সাথে? জেঠু বললেন, না আসলে ব্যাপারটা তা না, কথাটা হলো গতকাল রাতে একটা বিষয়, সেটা হলো তোমার কাল রাতে আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি। মধ্যরাতে জায়নামাজে বসে তুমি কারোর সাথে বিড়বিড় করে কথা বলছিলে, অপর পাশ থেকে ভেসে আসা সাউন্ডটাও আমি শুনেছি। আমার বুঝতে বাকি রইল না ওটা কি ছিল, কিন্তু কথা হলো এই বিষয়ে আমি আগে জানতাম না কেন। জেঠুর মুখে এমন কথা শুনে জেঠিমা একদম থ হয়ে রইলেন, বুঝতে পারছেন না তিনি কি বলবেন। পরে জেঠু দ্বিতীয়বার জানতে চান, তখন জেঠিমা বিষয়টা জেঠুকে বলে দেবেন বলে সিদ্ধান্ত নেন। তখন পুরো বিষয়টা শুরু থেকে জেঠিমা জেঠুকে খুলে বললেন। জেঠু শুনে তো চোখ কপালে ওঠে, বলে কি এত বড় একটা বিষয়, তাও আবার আমার ছেলের সাথে, আর তুমি আমাকে এতদিন কিছুই জানাওনি। হঠাৎ জেঠু চটে যান, জেঠিমায়ের সাথে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে যান। জেঠিমাও তার ভুল বুঝতে পারেন, জেঠুকে শুরু থেকে বিষয় অবগত করা উচিত ছিল, বড্ড ভুল হয়ে গেছে। এইদিকে জেঠু দিশ দিশা না পেয়ে ঠিক করলেন একজন ভালো বুজুর্গ মানের আলেমের সাথে আলোচনা করবেন। এসব অশরীরী কারো জীবনে এলে জীবন ছারখার হয়ে যায়, এটাই জেঠুর ধারণা। খোঁজাখুঁজি করে একজন ভালো আলেমের সন্ধান পেয়ে যান এবং সেই আলেমের শরণাপন্ন হন।
তারপর আলেমের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেন। সব কথা শুনে আলেম একটা মুচকি হাসি দিয়ে জেঠুকে এই বিষয়ে চিন্তিত হতে নিষেধ করেন। বলেন, তোমার ছেলে ও তোমার পরিবারের জন্য এটা সৌভাগ্য। আলেমের মুখে এই কথা শুনে জেঠু একটু অবাক হয়ে তাকিয়ে রইলেন। একটু পর আলেম বলেন, আরে ভাই, অবাক হওয়ার কিছু নাই। আপনার ছেলের সাথে যেটা আছে এটা খারাপ কিছু না, বরং এটা ভালো পরী এবং শক্তিশালী পরী। আর সবচেয়ে বড় কথা হলো, ওই জিনের পুরো পরিবার তোমার ছেলে তোমার পরিবারের সাথেই আছে। এসব নিয়ে চিন্তা করার কিছু নাই, বরং মানুষ থেকে এটা গোপন রাখো, মানুষ যাতে কোনোভাবে বুঝতে না পারে, এটাই হলো চিন্তার বিষয়। আর আমার যতটুকু মনে হচ্ছে, এই পরীর পরিবার এবং এই পরিবারের সহযোগিতায় তোমার ছেলে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। সুতরাং তোমরা খুশি থাকো। এসব বলার পর জেঠু সেই আলেমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। আসার সময় জেঠুকে সেই আলেম আমার পিছন থেকে ডাক দেন। জেঠু ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে আলেম বলেন, তোমার বাড়িতেই তোমার দুজন শত্রু আছে, তারা কখনোই তোমার ভালো দেখতে পারে না। আমার অনুগত জিনেরা এই তথ্যই আমাকে মাত্র বলল। তারা আরো বলল, তারা হয়তো চাইবে তোমার ছেলের ক্ষতি করার, সাবধানে থেকো কিন্তু। আর যতক্ষণ ওই জিনের পরিবার তোমার ছেলের সাথে থাকবে, ততক্ষণ কোনো শত্রুই তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। যেই ক্ষতি করতে যাবে তারই ক্ষতি হবে। সুতরাং নিশ্চিন্তে থাকো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই বলে হুজুর জেঠুকে বিদায় দেন। জেঠু কথাটি শুনে বাড়িতে চলে আসেন। ফের মাথায় নতুন টেনশন। বাড়িতে আমার এমন কে আছে যারা আমাদের ক্ষতি করতে চায়? সবাই তো আমার আপনজন। হুজুরের মুখে শোনা কথাগুলো জেঠু তার স্ত্রীর সাথে শেয়ার করলে জেঠিও তাকে অভয় দেন এই বিষয়ে। তবে জেঠুর পরিবারের বিষয়টি বাড়ির আর কেউ জানে না। তবে জেঠুর সেজো ভাই, অর্থাৎ আমার সেজো চাচা, তাদের কোনো সন্তান নেই। কারোর সাথে তারা তেমন একটা বেশি মিশেও না, মানে তারা মিশুক না। ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজেরা নিজেদের মতো করে থাকে। বাড়ির অন্য কেউ তাদের বিষয়ে তেমন কোনো মাথাও ঘামায় না। এইদিকে মালেক মাদ্রাসায় যাওয়া আসা করতে থাকে। পড়াশোনায় তার মেধাও যথেষ্ট ভালো। তাই জেঠু মালেককে হিফজ বিভাগে ভর্তি করিয়ে দেন। জেঠু একদিন খেতে বসে জেঠুকে জিজ্ঞেস করে, কি গো মালেকের মা, ওই পরীটা তোমার কাছে এখন কে আসে? জেঠিমা বলল, কেন? জেঠু বলে, না, এমনিতেই জানার আগ্রহ হলো আর কি। তো জেঠিমা বলেন যে, হ্যাঁ আসেই তো। বেআইন তো আমার কাছে প্রতিদিন কম করে হলো 2-3 বার আসে। জেঠু বলে, বেআইন? বাবারে, তোমরা আবার রিস্তাও ঠিক করে ফেললে নাকি? তো ওনার বুঝি মেয়েও আছে? তো জেঠু কথাগুলো মজা হিসাবে নিয়েছেন তখনও। জেঠিমা বলেন, হ্যাঁ, অসম্ভব সুন্দরী। আমি অনেকবার কোলেও নিয়েছি তাকে। আমাদের মালিকেরই ক্লাসমেট, অন্য একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। এসব শুনে জেঠু একটা হাসি দিলেন। ভালো ভালো, শুনে ভালো লাগলো এই বলে। জেঠিমা একদিন লক্ষ্য করেন মালিকের রুম থেকে কথা বলার আওয়াজ আসছে। প্রথমে ভাবলেন হয়তো লেখাপড়া করছে। পরে বুঝতে পারলেন না, এটা কোনো পড়া নয়, মনে হয় কারোর সাথে কথা বলছে। কি হতে পারে? কার সাথে কথা বলতে পারে? মালিকের মা কিন্তু জানেন এ নিশ্চয়ই সেই পরী বা তার মেয়ে। জেঠিমা আর সেখানে গিয়ে বা মালিককে ডেকে ডিস্টার্ব করেননি। পরদিন সকালে জানতে চাইলে মালিক জানায়, হ্যাঁ, প্রতিনিয়ত একটা পরী তার সাথে দেখা করে, কথা বলে, খেলাধুলা করে। এসব কথা জেঠিমা একটু বিচলিত হননি, বরং বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। এভাবেই চলতে থাকে তাদের পরিবার। ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হতে থাকে। মাত্র বছর খানিকের মধ্যেই মালিক হিফজ শেষ করে আত্মীয় স্বজনদের মাঝে এই খবরটা ছড়িয়ে পড়ে। সবাই খুশি, মালিক হাফেজ হয়েছে এত অল্প সময়ের মধ্যে। এদিকে মালিকের বাবার শখ আবার একটা অনুষ্ঠান করে মালিককে খাওয়াবে, মানুষকে খাওয়াবে। তার ছেলে হাফেজ হয়েছে, আশেপাশের মানুষদেরকে এই বিষয়টা জানাতে হবে। আর যারা জানে সবাই তার কাছে খেতে চেয়েছে। এত খুশির খবর, মিষ্টিমুখ করাবে না, কিছু খাওয়াবে না। তো পিতামাতাও খুব খুশি। এবার পালা তাকে ভালো মাদ্রাসায় ভর্তি করে ভালো আলেম বানানোর। যেমন ভাবনা তেমনই কাজ। একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানের দিন একটা বিষয় সবাই লক্ষ্য করেন, আশেপাশের গ্রামের লোকজন তো আসলেই অনুষ্ঠানে, কিন্তু এর মধ্যে এমন কিছু লোকজনকে দেখা যায় যাদের কেউ চিনতে পারছে না। এলাকার বা 2-3 এলাকার কেউ তারা যে না, এটা নিশ্চিত। তো ওই আগন্তুকরা আসলে কারা? যেহেতু আল্লাহর ওয়াস্তে সবাইকে একবেলা খাওয়ানোর আয়োজন করা হয়েছে, তাই এই বিষয়ে আসলে তাদেরকে কেউ কিছু বলে নাই।
তবে কয়েকজন আগ্রহবশত কিছু লোককে প্রশ্ন করেই ফেলে যে ওনারা মেজবানের কি হন। জবাবে তারা বলেন, আমরা তাদের ঘনিষ্ঠ আত্মীয়। এই একটা কথাই শুধু তারা বলেছিলেন। তবে তাদেরকে আর কেউ কোনো বিরক্ত করেনি। মূলত যেই পরিমাণ খাবারের আয়োজন করা হয়েছিল তার থেকে কয়েক গুণ লোক হয়েছিল। তবুও খাবারের কোনো কমতি তো হয়নি, বরং দেখা যায় পাতিলের অর্ধেক খাবার রয়েই গেছে। বিষয়টি সবার মুখে মুখে যে কি ব্যাপার, কি হলো, এত লোক খেয়ে গেল অথচ আবার খাবার বেঁচে গেল। এই বিষয়ে সবাই কিছু না কিছু মন্তব্য করতেই থাকে। মালেকের বাবা মায়ের বুঝতে কিন্তু বাকি নেই ঘটনাটা কি। মালেকের মা তো সবই জানেন। মালিকের পিতা তার স্ত্রীর কাছে জানতে চাইলেন বিষয়টা কি। মালিকের মা উনি তো বলে তার স্বামীকে বলে ফেললেন যে আসলে এই বিষয়। আসলে আর একটা ব্যাপার ঘটেছিল, মালিকের মা ওই যে আগন্তুক ওনাদেরকে দাওয়াত করেছিলেন, এজন্য উনি বলেন আসলে ওনাদেরকে আমি দাওয়াত করেছিলাম। ওই রাতেই যেই খবরটা দিয়েছিল ওই পরীটা, মূলত ওই পরীর কাছে ওই দাওয়াতের বিষয়টা বলেছিলেন ওই রাত্রেই, বিশেষ করে যেই রাত্রে এই সিদ্ধান্ত হয়েছিল। যাই হোক, সবাই তো খুশি, সবাই খেয়ে দিয়ে চলে গেল, কিন্তু ওই রাত্রেই একটা খবর আসে তাদের কাছে। খবরটা দিল সেই পরীটি। আর এই খবরটা শোনার জন্য পরিবারের কেউ প্রস্তুত ছিলেন না। প্রায় মধ্যরাত, মালিকের মা বাবা একই বিছানায় শুয়ে এই অনুষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ সুন্দর সেই পরিচিত গন্ধটা তাদের নাকে এসে লাগলো। দুজনেই বুঝে যান যে কে এসেছেন। অদৃশ্য থেকে সুন্দর একটা সালাম ভেসে আসলো। সালামের জবাব মালিকের মা বাবা উভয় দিলেন। পরীকে দুজনকে উদ্দেশ্য করে বললেন, আমি এখন যে তথ্যটা দিব তা শোনার জন্য আপনারা কেউই প্রস্তুত নন এবং বিশ্বাসও করতে চাইবেন না হয়তো। মালিকের মা জবাই বলল, কি হয়েছে যদি বলতেন দয়া করে। পরীটি তখন মালিকের মা ও বাবাকে বলেন যে আপনাদেরই আপনজন, আপনার স্বামীরই আপন সেজো ভাই, বিশেষ করে তার বউ, এই বউয়ের প্ররোচনায় স্বামী স্ত্রী দুজনেই মালিকের কঠিন ক্ষতি করার পরিকল্পনা করেছে এবং ক্ষতি করার জন্য সব প্রস্তুতি তারা নিয়েও ফেলেছে। এই কথা শুনে স্বামী স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মালিকের বাবা প্রথমে বিশ্বাস করতে চায় না। পরে পরীটি বলে, বিয়ের এত বছর হয়ে গেল তাদের ঘরে আজও কোনো সন্তান নেই। আপনাদের ছেলের প্রতি সকলের ভালোবাসা আগ্রহ দেখে তাদের সন্তান না থাকার কারণে প্রতিনিয়ত তারা হিংসে করে আসছে। মূলত অন্তরে হিংসার আগুন প্রতিনিয়ত জ্বলতো দুজনের। তাই আপনাদের সাথে এসে তারা তেমন একটা কথা বলতো না, তেমন একটা মিশতো না। মূলত আপনাদের উন্নতি সহ্য করতে না পেরে অবশেষে পরিকল্পনা করেছেন মালিককে ক্ষতি করতে। পরিশেষে দুনিয়া থেকে বিদায় করে দেবে মালিককে। এসব শুনে মালিকের বাবা রাগে দুঃখে কান্না করে দেন। মালিকের মাও নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলেন। এক পর্যায়ে মালিকের বাবা রাগে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন ছোট ভাইকে মারার জন্য। আর তখন মালিকের মা বাধা দিয়ে আটকে ফেলেন। পরীটাও বলে, রাগ করে কিছু নেই, আর রাগ করে কিছু করতেও যাবেন না, এতে হিতে বিপরীত হবে। সিদ্ধান্ত আমি একটা নিয়ে রেখেছি, আপনাদের অনুমতি পেলেই হলো। মালিকের বাবা জিজ্ঞেস করেন, কি সিদ্ধান্ত বোন? পরী জবাবে বলেন, যখন জানতে পারি ওরা মালিকের ক্ষতি করার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে তখনই আমার প্রচন্ড রাগ হয়। কারণ মালিককে আমি নিজের ছেলের মতোই দেখি। আমার মেয়েকে যেমনটা দেখি মালিককেও ঠিক তেমনটাই দেখি। এর 19-20 নাই, আল্লাহ সাক্ষী। শুধুমাত্র আপনার ভাই বলে তাকে আমি ছেড়ে দিয়েছি। শুনতে যদিও খারাপ লাগবে আপনাদের, তবুও একটাই রাস্তা আছে, আর সেটা হলো মালিককে পরিণত বয়স হওয়ার আগ পর্যন্ত এবং পরিপূর্ণ মানুষের মতো মানুষ হওয়া, বা আপনারা তাকে নিজের স্বপ্ন দেখেন ভালো একজন আলেম বানাবেন, তা বাস্তবায়ন হওয়া অবধি মালিক আমাদের তত্ত্বাবধানে থাকবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন। আর ওর ব্যবহৃত যা কিছু আছে সবগুলো একটি পোটলা বেঁধে দূরে কোথাও একটা অজ্ঞাত স্থানে রাতে গিয়ে পুঁতে আসবেন, যাতে কেউ সেটা খুঁজে না পায়। পুরীর এমন প্রস্তাবে মালিকের মা বাবা প্রথমে অমত প্রকাশ করে। ছেলেকে ছাড়া তারা একদিনও কোথাও থাকতে পারবেন না জানিয়ে দেন। সেই ছেলেকে অনির্দিষ্টকালের জন্য দূরে পাঠিয়ে দেবেন, এটা তারা মানতে পারলেন না। অবশেষে পরীটার কথায় তারা বুঝতে পারলেন মালিকের ভালোর জন্য এটাই করতে হবে। সমস্যা তো নেই। পরীটা বলল, তারা মাঝে মাঝে মালিককে নিয়ে আসবেন, না হয় মালিকের মা বাবাকে নিয়ে যাবেন সেই পুরীর রাজ্যে। এই প্রস্তাবে তারা রাজি হন। পরীটা বলল, আগামীকাল সকালবেলা আপনারা দুজনে মালিককে নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় কথা বলেন, ওখানে নিয়ে যাবেন। আমি আর আমার মেয়ে আর আমার স্বামী আসবো মালিককে নিয়ে যেতে।
চিন্তার কোনো কারণ নেই, মালেককে আপনাদের অভাব বুঝতেই দিব না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন ওকে দূরে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি, সেখানেই থাকবে, সেখানেই লেখাপড়া করবে। আর কোনো বাড়তি কথা বলবেন না তাদের সাথে। অনিচ্ছা সত্ত্বেও মালেকের মা ও বাবা দুজনেই রাজি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে। পরের দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় চলে যান তারা। গিয়ে দেখেন সেখানে কয়েকশো বছরের পুরনো একটা আম গাছের নিচে তিনজন মানবাকৃতির ব্যক্তি দাঁড়িয়ে আছে। সবারই মুখে মিষ্টি একটা হাসি। তিনজন ব্যক্তির মধ্যে একজন ছিল ধবধবে সাদা পাঞ্জাবি পাগড়ি পরিহিত সুন্দর চেহারা সুঠাম দেহি একজন যুবক, একজন বোরকা পরিহিতা মহিলা এবং মালিকেরই সমবয়সী বোরকা পরিহিতা আরেকটি মেয়ে। বুঝতে আর বাকি রইল না ওনারা আসলে কে। মালিকদের দেখা মাত্রই ওই তিনজন খুব সুন্দর করে বিনয়ীভাবে একটা সালাম দিয়ে মুচকে হাসতে লাগলেন এবং বোরকা পরিহিত মেয়েটি মালিককে দেখা মাত্রই মালিকের হাত ধরে বলে, কেমন আছো বন্ধু মালিক? আমরা এসেছি তোমাকে নিতে। এরপর বাকি নারী পুরুষ, যে দুইজন নারী পুরুষ মালিককে বলল, চিন্তা করো না মালিক, আমরা কখনোই তোমার কোনো অভাব অপূর্ণ রাখবো না। মানুষের মতোই মানুষ হয়ে তুমি ফিরবে মা বাবার কোলে। আর মালিকের মা বাবাকেও বললেন যে আপনারা শক্ত হন, মন খারাপ করবেন না। আপনারা মাঝে মাঝে মালিককে তো অবশ্যই দেখতে পাবেন, আমরাই নিয়ে আসবো বা আপনাদেরকে নিয়ে যাব। মালিকের মা ও বাবা তাদের সন্তানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন। মালিকও কান্না করছিল। মা বাবাকে ছেড়ে সে পরিস্থানে যেতে রাজি নয়। এর আগে সে একদিনও মা বাবাকে ছেড়ে কোথাও থাকেনি। তাদের কান্নাতে পরি ও তার স্বামী, তাদের চোখেও পানি ছলছল করছে। অবশেষে তারা সান্ত্বনা দিয়ে বলল, যখনই মালিককে আপনাদের প্রয়োজন হবে তখনই এই জায়গায় এসে 3 বার মালিকের নাম ধরে ডাকবেন, তাহলে আমাদের কেউ না কেউ মালিককে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এই সান্ত্বনা পেয়ে মালিকের মা বাবা চোখ মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিল। কয়েক কদম এগিয়ে পেছন দিকে তাকিয়ে দেখে ওখানে আর কেউ নেই, অদৃশ্য হয়ে গেছে সবাই। মালিকের ভালোর জন্য আসলে এতটুকু তো ত্যাগ স্বীকার করতেই হতো, তাই না? এসব বলে ওনারা নিজেদের মনকে সান্ত্বনা দিতে দিতে বাড়িতে চলে এলেন। কয়েকদিন পর পর তারা মালিককে স্বপ্নে দেখতেন, তার সাথে কথাও বলতেন। দেখতে দেখতে প্রায় 10 থেকে 15 বছর হয়ে যায়। মাঝে মাঝে প্রতিনিয়ত মালিকের মা বাবা তাকে স্বপ্নে দেখতেন, কখনো কখনো সরাসরি তার সাথে কথা বলতেন। পাড়া প্রতিবেশী কেউ মালিকের বিষয়ে জানতে চাইলে মালিকের মা বাবা বলতেন, মালিককে দূর দেশে পাঠানো হয়েছে লেখাপড়া শেষ করার জন্য। পড়াশোনা শেষ হলে তার ছেলে মানুষের মতো মানুষ হয়ে, একজন বড় মানের আলেম হয়ে ছেলে বংশের মুখ উজ্জ্বল করে ফিরে আসবে। হ্যাঁ, একটি কথা, পরিস্থানে যখন কোনো অনুষ্ঠান হতো তখন মালিকের মা ও বাবা দুজনেই এই পরিস্থানে নিয়ে যাওয়া হতো তাদের দুজনকে। তারা প্রায় 2 থেকে 3 বার গিয়েছেন সেখানে। এই পরিদের জগতের বর্ণনা তারা দিয়েছেন। সবকিছুই কল্পনার স্বর্গরাজ্যের মতো, যা বস্তুত আমাদের পৃথিবীর কোনো কিছুর সাথেই অনেকটাই মিল নেই। সবকিছুই অদ্ভুত রকমের। প্রথমত এইসব বিষয়গুলো কেউ জানতো না, বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে। এমনকি বাড়ির কেউই জানতো না মালিকের পরিবারের সাথে মালিকের জন্মের পর থেকে অন্য জগতের এত বড় সম্পর্ক জুড়ে রয়েছে। সবকিছু জানাজানি হয় অনেক পরে। চলুন একটু মালিকের মায়ের কাছে যাওয়া যাক। বলছেন মালিকের মা, মালিক যখন পরিরাজ্যে মাঝে মাঝে মালিককে ওরা নিয়ে আসতো। কখনো কখনো স্বপ্নে আমরা মালিককে দেখতে পেতাম। পরিরাজ্যে বেশ ভালোই আছে আমার ছেলেটা, ওখানকার সবাই মালিককে আপন করে নিয়েছে। বলা চলে পরিরাজ্যে ওই পরিদেরই একটা নিজস্ব গোত্রই আছে আলাদা। ওরা একটা নির্দিষ্ট এরিয়াতে বাস করে। সেই গোত্রের সকল সদস্যই মালিককে নিজেদের আপন করে নেয়। মালিকের আমল, আখলাক, কথা বলা, এসব কিছুই ওদের সকলের কাছে ভালো লাগে। এত আপনজনের মায়া মমতায় মালিক যেন তার মা বাবাকেই ভুলে যায়, এমন একটা অবস্থা। আসলে কি তাই? না। ওই আমার বান্ধবী পরি ও তার স্বামী কখনোই মালিককে তার মা বাবার অভাব বুঝতে দিত না, নিজের সন্তানের মতোই মায়া মমতা দিত। এরপরও মালিক তার মন থেকে তার মা বাবাকে ভুলে নাই। মাঝে মাঝে তার মন খারাপ হতো আমাদেরকে দেখার জন্য, তাই পরি তাকে কখনো স্বপ্নে কখনো সরাসরি আমাদের সাথে দেখা করিয়ে দিতে নিয়ে যেত। তো একদিন আমার স্বামী স্ত্রী দুজনই ঘুমাচ্ছিলাম। হঠাৎ কোনো এক অজানা কারণে আমার ঘুম ভেঙে গেলে আমি তাকে দেখতে পাই সেই মমতাময়ী আমার পরিবান্ধবী আমার শিয়রে বসা, মৃদু একটা হাসি দিয়ে আমাকে একটা সালাম দিয়ে জানতে চাইল, কেমন আছেন আপা?
আমি সাথে সাথে উঠে বসে সালামের জবাব দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মালিক কই, তাকে আনেননি? কেমন আছে ও? পৈটি জবাবে বললেন, দয়া করে বিচলিত হবেন না, মালিক ঠিকই আছে এবং আমি এসেছি আপনাদেরকে দাওয়াত দিতে। মালিকের মা একটু অবাক হয়ে জানতে চাইলেন, কিসের দাওয়াত আর কোথায়? পরি বলল, আমাদের দেশে আমাদের গোত্রের দুজনের বিয়ের অনুষ্ঠানে পুরো গোত্রের পক্ষ থেকে আপনাদের দাওয়াত, অর্থাৎ মালিকের মা বাবা দুজনের এই দাওয়াত দেওয়া হলো। মালিকের মা একটু অবাক হয়ে পৈটির দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভীষণ খুশি হলেন যে তাও 3টা কারণে। প্রথমত, মালিককে দেখার সুযোগ, দ্বিতীয়ত পরিস্থান দেখতে কেমন তা তারা দেখতে পারবেন, তৃতীয়ত তাদের কালচার কেমন বা সংস্কৃতি কেমন। এসব ভেবে মালিকের মা সাথে সাথে রাজি হয়ে যান, বলেন বেশ ভালোই তো অনুষ্ঠান কবে হচ্ছে, আমরা কবে যাচ্ছি? পৈটি বলেন, আগামীকাল ঠিক এই সময় আমি আসবো, আপনারা প্রস্তুত থাকবেন। মালিকের মায়ের ধারণা যে মালিকের বাবা কিন্তু এসবের এখনো কিছু জানেন না, তিনি গভীর নিদ্রায় তলিয়ে আছেন। সকালে ঘুম ভাঙলে দুজনের সাথে যখন এই বিষয়ে আলোচনায় বসেন, মালিকের মা তার স্বামীকে রাতের ঘটনাটি খুলে বললে মালিকের বাবা বলেন, আরে আমিও তো তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম। মালিকের মা বলেন, তার মানে কি বলতে যাচ্ছিলেন? মালিকের বাবা বলেন, আরে হ্যাঁ, ওই পৈটার স্বামী মানে ওই জিন রাত্রে আমাকে স্বপ্নের মধ্যে এসে তাদের পাড়ায় একটি বিয়ের আসর জমতেছে বলে তোমাকে আমাকে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেছেন এবং আমাদের মালিক আমাদের যাওয়ার অপেক্ষা করছে, এটা বললেন আমাকে। একজন স্বপ্নের কথা আর একজন বাস্তবে, মানে অদ্ভুত, একজন স্বপ্ন দেখেছেন আর একজন বাস্তবে দেখেছেন। পরীর দাওয়াতের ঘটনা আলোচনা করে দুজনেই খুশিতে আত্মহারা। তাদের সাথে জীবনে এমনটা কখনো ঘটবে তারা ভাবতেও পারেননি। তো ছোটবেলায় মা দাদি নানির মুখে এসব গাল গল্প শুনতো আর ভাবতো সত্যি এসব গল্প নাকি কল্পনা, কিন্তু বাস্তবে যে এমনটা হয় এর আগে তারা তেমন একটা বিশ্বাস করতো না। যাই হোক, আজ সন্ধ্যার পর থেকে তারা কেমন যেন একটু উত্তেজিত আর খুশখুশ ভাব, সময়টা যেন পার হতেই যাচ্ছে না। ঠিক যেমনটা কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে মনটা আমাদের হয়ে থাকে। দেখতে দেখতে অপেক্ষার প্রহর কাটলো। রাতেই মালিকের মা বাবাকে বলে দেওয়া হয়েছিল ঠিক যেখানে তারা মালিককে রেখে এসেছিলেন সেখানেই যেন তারা নির্দিষ্ট সময় গিয়ে হাজির হন। মূলত সেই জায়গার বড় আম গাছটাই হলো ওই পরিস্থানে যাওয়ার মূল রাস্তা। মালিকের মা বাবা সেখানে যান এবং এক মহিলা ও এক জিন পুরুষ সেখানে তাদের জন্য অপেক্ষারত ছিলেন। এরা আর কেউই নয়, সেই পরী ও তার জিন স্বামী। তারা সেখানে যাওয়া মাত্রই আরবিতে আহলান ওয়া সাহলান বলে তাদেরকে স্বাগতম জানানো হয় এবং বলে, চলুন, আপনাদের সন্তান আপনাদের অপেক্ষায় পথ চেয়ে আছেন। আজ সে ভীষণ খুশি, কেননা আজ প্রথমবার তার মা বাবা পরিরাজ্যে আসছে। মালিকের মায়ের বর্ণনায় আমরা সেই পরী ও তার জিন স্বামীর হাত ধরে সেই গাছের দিকেই অগ্রসর হই। সেই গাছটা ভেদ করে তার ভিতরে ঢুকে পড়লাম, টেরও পেলাম না কিছু। চোখের পলক ফেলতে না ফেলতেই নিজেদের আবিষ্কার করলাম এক নতুন স্বপ্নময়ী জগতে। সব দেখে মনে হলো স্বপ্নই দেখছি মনে হয়, কিন্তু সেটা বোঝার জন্য নিজেদের গায়ে চিমটি কেটে দেখলাম না, সব ঠিকই আছে। এটা স্বপ্ন নয়, বাস্তব। এত সুন্দর দেশ, অদ্ভুত ব্যাপার, সেখানে সূর্যও নেই, চাঁদও নেই, দিনও বুঝি না, রাতও বুঝি না। এ কেমন অদ্ভুত জায়গা। চারদিকে সুন্দর সুন্দর বাহারি রঙের ফুলের বাগান, চারদিকে শুধু খুশবু আর খুশবু। বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটি চওড়া রাস্তা। আমরা সেই রাস্তা ধরেই হাঁটতে লাগলাম। সে রাস্তার ধারে ধারে হরেক রকমের অচিন ফল ফলাদি এবং অনেক ধরনের গাছে ভরপুর। আর বাগান পেরিয়ে তার অপর পাশে স্বচ্ছ নীল পানির নদী প্রবাহিত। বড়ই মনোমুগ্ধকর অবস্থা। কিছুদূর হাঁটার পর একটা লোকালয়ের দেখা পাই। সেই লোকালয়ে প্রবেশ করতেই বুঝতে পারেন যে এই যে বিয়ের অনুষ্ঠানটা এখানেই হচ্ছে। চারদিকে হই চই, বিভিন্ন ধরনের বাদ্য বাজছে, অদ্ভুত বাদ্য। সব লোকের গায়ে সুন্দর সুন্দর পাঞ্জাবি, বোরকা ও ছোটদের গায়ে হরেক রকমের সুন্দর সুন্দর পোশাক, হরেক রকম বাহারি ফুল দিয়ে সাজানো সব ঘর বাড়ি। ওই পরী ও জিনের সাথে মালিকের মা বাবাকে দেখতে পেয়ে সবাই চিনে গেলেন। এরাই মূলত মালিকের মা বাবা, যারা আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পরিস্থানে। তারা এখানকার বিশেষ অতিথি। সকলেই বলে দেয় ওনাদের আতিথেয়তার জন্য ত্রুটি না হয়। ওনারা আজ প্রথমবারই এসেছেন আমাদের নগরীতে। ওনাদের সাথে সকলের পরিচয় শেষে মালিকের মা বাবা চললেন সামনের দিকে। একটু দূরে গিয়ে দেখেন মালিক ও সেই মেয়েটি, যার নাম নূপুর, তার পরিবান্ধবী বাগানের মধ্যে ছুটাছুটি করছে।
ওই পুরুষ জিন মালিকের নাম ধরে একটা ডাক দিলে মালিক পিছনে ফিরে তাকায়, আর সাথে সাথেই দেখতে পায় তার মা ও বাবা দুজনেই দাঁড়িয়ে আছেন। মালিক খুশিতে আব্বু আম্মু বলে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে। খুশিতে তার চোখের কোণায় অশ্রু টলমল করছে। এই অশ্রু অনেক কিছুরই ইঙ্গিত করে। তার মা বাবাও খুশি হয়েছে ছেলেকে দেখে, ছেলে এখানে বেশ ভালোই আছে। নিজ বাড়িতে থাকলে এতদিনে শত্রুর রোশনালয়ে জীবন দিতে হতো তাকে। মা বাবার সন্তানকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো। আর এইদিকে সেই নূপুর পরীটি এসে মালিকের মায়ের গলা জড়িয়ে ধরলো এবং বলল, খালা শুধু নিজের ছেলেকে আদর করবেন, আমাকে আদর করবেন না? এভাবে অনেক কথাবার্তাই হয়। বিয়ের অনুষ্ঠানও শেষ হলো। সব শেষে ওনাদেরকে বাড়িতে নিয়ে আসা হলো। সবকিছু আসলে বিস্তারিত লেখা যাচ্ছে না, ঘটনা লম্বা হয়ে যাবে। তো এগুলো সব মালিকের মায়ের মুখ থেকে শোনা। এইভাবে আরো 2-3 বার পরিরাজ্যে যাওয়া হয়েছিল তাদের। বলে রাখছি, মালিককে পরিরাজ্যে নিয়ে যাওয়ার পর দেখতে দেখতে 10 থেকে 15টা বছর কেটে গেল। রাতের বেলা মালিকের মা বাবা দুজনই স্বপ্নে দেখেন ওই পরিয়া তার স্বামী তাদের ঘরে এসে সালাম জানান এবং বলেন, আপনাদের অপেক্ষার সময় ফুরিয়ে এসেছে। আপনাদের প্রিয় পুত্র মালিক একজন মানুষের মতো মানুষ হয়ে উঠেছে। এখন তার দিনের খেদমত করার পালা। আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পূর্ণ করতে হবে। মালিককে আমরা আপনাদের কোলে ফিরিয়ে দিতে চাই। অমুক দিন অমুক তারিখে ঠিক আগের জায়গায় আসবেন আপনার স্বামী স্ত্রী দুজন। আমরা মালিককে সাজিয়ে নিয়ে আসব। সে এখন একজন আলেম এবং দিনের একজন দায়ী হয়েছে। সে প্রাপ্তবয়স্ক। তার এখন অর্ধেক দিন পূরণ করার সময়, অর্থাৎ বিয়ের বিষয়কে বোঝানো হয়েছে। তো ঠিক আছে, তাদের কথা মতো নির্দিষ্ট দিনে সেই জায়গায় যাওয়া হলো। সময়টি ছিল আনুমানিক রাত 10টার মতো প্রায়। গিয়ে দেখেন বেশ কিছু লোক সেখানে উপস্থিত। তাদের মধ্যে মাঝখানে গলায় ফুলের মালা পরিহিত, মাথায় পাগড়ি পরে মালিক দাঁড়িয়ে আছেন। আর মা বাবা ছেলেকে দেখে খুবই খুশি হয়। মালিকও হাসছে, মা বাবাও হাসছে। এই যেন আনন্দের এক অন্য ধরনের অনুভূতি। মালিকের মা বাবার তো খুশির শেষ নেই তাদের সন্তানকে এই অবস্থায় দেখে। ওরা যেন আলাদিন চেরাক পেয়েছেন। এসব বিষয় বর্ণনা করার ভাষা নেই। আজ তাদের সন্তান একজন আলেম হয়ে তাদের বুকে ফিরে এসেছে। এর থেকে আর খুশির কিছু হতে পারে? আর এর পিছনে বড় অবদান রয়েছে এই জিন সম্প্রদায়ের। সেখানেই মালিকের মা বাবা ও মালিককে বিদায় জানানো হয় এবং বিদায়কালে বলা হয়, মালিক এবং মালিকের পরিবার আমাদের পরমাত্মীয়। ওরা জিন জাতি না হলেও আমরা তাদেরকে আমাদের সম্প্রদায়ের লোক হিসেবে জানবো। তাদের সকল প্রয়োজনে বিপদ আপদে ভালো মন্দে আমরা সর্বদাই পাশে থাকবো ইনশাল্লাহ। আর একটি বিশেষ প্রস্তাব সেই জিন সম্প্রদায়ের থেকে আসে। মালিক আর আমাদের প্রজন্মের পরবর্তী ভবিষ্যৎ রানী নূপুরের সাথে মালিকের গভীর সম্পর্ক রয়েছে। ইতিমধ্যে দুজনের মধ্যে ভালোবাসার ব্যাপারটা আমরা সবাই উপলব্ধি করেছি। তাই ওদের ভালোটা বিচার করে তাদের ভালোবাসাকে পূর্ণতা দান করতে তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমাদের সম্পর্কটাকে আরো গভীর করার জন্য মালিকের বাবা মায়ের নিকট আমাদের এই প্রস্তাব রইল। ওনারা যদি স্বেচ্ছায় এই প্রস্তাব গ্রহণ করেন তাহলে আমরা খুব খুশি হব এবং বিয়ের সকল ইন্তজাম, সব ধরনের সহযোগিতা আমাদের গোত্রের জিন জাতিরাই করবে। মালিক তার মা বাবার পাশেই দাঁড়ানো। মা বাবার সামনে লজ্জা পাচ্ছে সব শুনে। এদিকে মালিকের মা বাবা তো সাথে সাথেই রাজি। দুজন দুজনকে যেহেতু ভালোবাসে তাহলে তার কোনো কথাই নেই। আর পুরো গোত্রের জিন সম্প্রদায় তাদের সম্পর্কটা মেনে নিয়েছিলেন, কারণ ওই সম্প্রদায়ের যে জিনেরা ছিল তারাও মালিকের প্রতি খুব সন্তুষ্ট ছিল। জিনদের বিভিন্ন ধরনের টুকিটাকি সমস্যা বিষয়ে মালিকও কিন্তু কখনো কখনো পরামর্শ দিত, শরীয়তের বিভিন্ন বিষয়গুলো, যেহেতু সে আলেম হচ্ছিলেন। এই কারণে ওই গোত্রের জিনেরাও মালিককে খুব ভালোবাসতেন। মালিকদের সেই রাতের মতো সুন্দর করেই বিদায় দেওয়া হলো। জিনদের পক্ষ থেকে সুন্দর একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করা হলো। সেই গাড়িতে করে রাজকীয়ভাবে একগাল হাসি মুখে সন্তানকে সাথে নিয়ে বাড়িতে ফিরলেন মালিকের মা বাবা। তাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে ফিরে গেল সেই ঘোড়সওয়ারি। মূলত সওয়ারিতে যে চালক ছিলেন তিনিও ওই সম্প্রদায়েরই জিন। সকাল হতে না হতেই মালিককে দেখে বাড়ির সবাই অবাক। লোক মুখে একে একে ছড়িয়ে পড়লো মালিকের আসার খবর। আস্তে আস্তে মালিকের বাড়িতে লোকজনের ভিড়। বহুদিন পর মালিকের বাড়িতে ফেরা। বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, সে এতদিন কোথায় ছিল, কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। মূলত মালিকের মুখে জবাব শুনে তার মা বাবাও রীতিমতো অবাক। মালিক পাকিস্তানের বিখ্যাত একটি মাদ্রাসার কথা বলে, সেখানে সে তার লেখাপড়া শেষ করেছে। আর এইদিকে তার মা বাবা জানতো সে পরীদের রাজ্যে লেখাপড়া করছে। যদিও দুটোই বাস্তব, মালিক ছিল পরীদের রাজ্যে কিন্তু তার পড়াশোনা ছিল পাকিস্তানে। হ্যাঁ, এটি সম্ভব, জিনদের পক্ষে এটি অসম্ভব নয়। মালিককে নির্দিষ্ট সময় মাদ্রাসায় আনা নেওয়া করার জন্য
কয়েকজন জিনকে দায়িত্ব দেওয়া হয়। শুধু মালিক নয়, এই পাকিস্তানের আরেকটি বিখ্যাত মহিলা মাদ্রাসায় পড়তো তারই অন্তরঙ্গ সঙ্গী নূপুর, সেও বর্তমানে আলেমা। দুজনকেই একসাথে আনা নেওয়া করা হতো। মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি মালিককে আধ্যাত্মিক জ্ঞানও দান করা হয়, যা দিয়ে সে মানুষের উপকার করতে পারে। এসব বিষয়ে কথা হয়েছে তার মা বাবার সাথে। বাহিরের লোক এসবের কিছুই জানে না। কিছুদিন যাওয়ার পর মালিকের বিয়ের দিন ধার্য করা হয়। তখনকার সবকিছুই হতো রাতের বেলা। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানটা ওই সময় গ্রামে রাতের বেলা হতো। তেমনি মালিকের বিয়ের অনুষ্ঠানও হয় রাতের বেলা। মূলত তাদের বিয়ের সিস্টেমটা এরকম ছিল যে বিয়েটা হবে পরীর রাজ্যে, সেখানে শুধু মালিকের পরিবারেরই যাওয়ার অধিকার রয়েছে, আর কেউ যেতে পারবে না। তাই প্ল্যান মোতাবেক বিয়ের সাথে সাজানো ঘোড়ার গাড়ি চলে আসে মালিকের ঘরের দুয়ারে, এবং সেই গাড়িতে সওয়ার হন মালিকের মা বাবা এবং মালিক নিজে। তারা পরিস্থানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে যা দেখেন চোখ ধাঁধানো অবস্থা। কত কি আয়োজন, এত সুন্দর আয়োজন তারা কখনোই দেখেননি। একজন মনুষ্য সন্তানের সাথে জিন সম্প্রদায়ের কন্যার বিয়েটা যেমন স্পেশাল, আয়োজনটাও তেমনই স্পেশাল হওয়া চাই। একদম তাই। কেউ নিজ চোখে না দেখলে এটা বিশ্বাসই করবে না, মানে বিষয়টা ভাবাও যায় না, আর লেখা যাবে আর কোন ভাষায়। বিয়ে শেষ, কনেকে বড়র হাতে তুলে দিয়ে মা বাবা হাসি মুখে বিদায় নেন। কারো মধ্যে এই বিদায়ের কোনো কান্না বা কোনো কষ্ট নেই, সবার মুখেই হাসি আর খুশি। এক অদ্ভুত ব্যাপার, এই বিয়েতে সবাই খুশি। আজ পূর্ণতা পেল দুই জগতের দুজনের ভালোবাসা। বউকে নিয়ে আসা হলো। আত্মীয় স্বজনদের মাঝে মালিকের বিয়ের বিষয়টা জানানো হয়, বিশেষ করে মূল বিষয়টা গোপন রেখে। অন্যভাবে স্বজনদের বুঝ দেওয়া হয়। পাড়া প্রতিবেশীদের অনুষ্ঠানে নেমন্তন্ন করা হয়, যখন মালিকের বাড়িতে অনুষ্ঠান করা হয়েছিল। আর সবকিছুর ইন্তজামের ব্যবস্থা করেন জিনেরাই। বাড়িতে 3টা প্যান্ডেলের আয়োজন করা হয়, অর্থাৎ যেখানে অতিথিদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়। 2টো প্যান্ডেল বাড়ির উঠোনে আর একটা বাড়ির পেছনের মাঠে। জানতে চাইলে বলা হয় ওটা বিশেষ অতিথিদের জন্য, তারা বাড়িতে আসবেন না, ওখান থেকেই খেয়ে চলে যাবেন। এতে করে কিছু কিছু লোকের মনে সন্দেহের দাগ কাটে। কেউ কেউ নজর রাখছে সেই বাড়ির পেছনের প্যান্ডেলের দিকে, কোথা থেকে কারা আসবে, তাও আবার বিশেষ অতিথি। তাদের জন্য আবার প্রচুর খাবার সেখানে সাজিয়ে রাখা হয়েছে। এইদিকে বাড়ির প্যান্ডেলে সবাই যার যার মতো খেয়ে চলে যাচ্ছে। সবাই খেয়ে খুব প্রশংসা করছে, এমন খাবার নাকি তারা জীবনেও খায় নাই। খাবার এত স্বাদ হতে পারে। কেউ কেউ বলে এটা কি কোনো মানুষের রান্না, নাকি অন্য কারো রান্না, নাকি বেহেশত থেকে এসেছে। তারাও বিষয়টাকে সন্দেহমূলক ভাবে নিয়েছেন। আর ওইদিকে কিছু লোক বাড়ির পেছনের প্যান্ডেলের দিকে নজর রাখতে লাগলেন, কোথা থেকে বিশেষ অতিথি আসবে, কারা আসবে তা দেখার জন্য। কিন্তু না, অনেকক্ষণ প্রহরার দিচ্ছে, অপেক্ষার প্রহর গুনেও শেষ করা যাচ্ছে না, কিন্তু কারো আসার খবর নাই। সবাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তৎক্ষণাৎ তাদের কানে আওয়াজ আসে। ওই প্যান্ডেলে লোকজনের ছোট ছোট কথাবার্তার শব্দ। আমরা অনেক সময় ছোট ছোট কথা বলি না, কেমন আছো, ভালো, গিয়েছিলে, হ্যাঁ, যাওনি, না, এরকম ছোট ছোট শব্দ, মানে লম্বা কোনো বাক্য না। তো এরকম খুব ছোট আওয়াজে একে অপরের সাথে কথা বললে যেমনটা শোনা যায় ঠিক তেমনটাই। কিন্তু অন্ধকারে এতগুলো লোক ওখানে কিভাবে চলাফেরা করছে, খাবার খাচ্ছে। তাছাড়া আমরা এতক্ষণ বসে পাহারা দিলাম, কাউকে আসতে দেখলাম না, কিন্তু এই প্যানেলের ভিতরে লোকজন কথা কিভাবে শোনা যাচ্ছে, কি হচ্ছে এসব। তারা একে অপরের সাথে পরামর্শ করছে যে আসলে ওখানে কি হচ্ছে, গিয়ে দেখবে নাকি কেউ। কেউ কেউ রাজি হলেও কয়েকজন বিষয়টাতে দ্বিমত পোষণ করেন, ওখানে যাওয়াটা ঠিক হবে না বলে জানায়। তাদের বারণ উপেক্ষা করে বাকি কয়জন যখন ওই প্যান্ডেলের দিকে এগোতে লাগলো, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বাড়ির পেছনে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন অবস্থা তৈরি হয়েছে যাতে মনে হলো পুরো এলাকা জুড়ে তুফান শুরু হয়েছে। এক ভয়ঙ্কর অবস্থা। এই দেখে ওই কয়েকজনের কিসের আবার প্যান্ডেলের ভিড় উকি মারবে, যে যার মতো করে দেয় ভৌ দৌড়। কিন্তু কিছুদিন এসে দেখে না, সবকিছু নীরব। তাহলে কি হলো তাদের সাথে এটা? এই অবস্থা থেকে সবাই ভয় পেল। আর যারা প্রথমে নিষেধ করেছিল তারা বলল, আগেই বারণ করেছিলাম, শুনলি না, এখন দেখলি তো। তারা যার যেমন অবস্থা, তারা কি করলো, নিজেদের বাড়িতে চলে গেল। আর এইদিকে মালিকের বাড়িতে অনুষ্ঠান চলতে লাগলো। সবাই নতুন বউকে দেখতে চাইলে মালিকের মা সবাইকে বলে দিলেন, না, বৌমা কারোর সাথে দেখা দিবে না, সে একজন হাফেজা এবং আলেমা এবং পর্দানসীন মেয়ে। একথা শুনে কিছু মহিলা বলে উঠলো, আমরা তো মেয়ে, মেয়ে হয়ে কেন আমাদের সাথে দেখা দিবে না, আমাদের সাথে দেখা দেওয়া তো জায়েজ আছে। মালিকের মা বললেন যে না, আমার বৌমার নিজস্ব কিছু ইচ্ছা আছে, ও কার সাথে দেখা দিবে কি দেবে না এটা সম্পূর্ণ ওর এখতিয়ার, আমরা এই বিষয়ে তাকে কিছু বলতে পারবো না, এই বিষয়ে আমাদের কিছু করার নেই, তোমাদের মন খারাপ হলেও আমাদের কিছু করার নেই।
মূলত এইভাবে আসল বিষয়টা সকলের কাছে গোপন রাখা হয়। এই বিষয় শুধু কেবল মালিকের মা বাবা এবং বিয়ের দিন মালিকের দাদা দাদি জেনেছিলেন, তার আগে মালিকের দাদা দাদিও জানতেন না। তো অনুষ্ঠান শেষ হলো, সবাই যে যার মতো চলে গেল, যারা থাকার তারা বাড়ির অন্যান্য ঘরে অবস্থান করলো। কিন্তু সকালবেলা উঠে দেখে একটা জিনিস, পরিবারের লোকজন তো অবাক, এমনকি মালিকের মা বাবাও অবাক। তাহলে তাদের খাবারের যেই ঘর, টেবিল ভর্তি বিভিন্ন রকমের পিঠা, মিষ্টান্ন, পায়েস, দুগ্ধ জাতীয় খাবার, নানা ধরনের ফলমূল দিয়ে ভর্তি, যা এক রাতের মধ্যে তৈরি করা বা সংগ্রহ করা কারো পক্ষে সম্ভব নয়। আর এতগুলো খাবার তৈরি করবেই বা কে? এর মধ্যে প্রায় বেশিরভাগ খাবারই তাদের অপরিচিত। মালিকের মা বাবা তো এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং সবার উদ্দেশ্যে বললেন, আরে এত অবাক হওয়ার কিছু নাই, এই খাবারগুলো বিশেষভাবে আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম, যেহেতু আমাদের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আমাদের তো আর কোনো ছেলে পেলে নাই, একটাই ছেলে। সবাইকে এটা ওটা বুঝিয়ে খাবারগুলো খেতে বললেন, সবাই খেতে লাগলো। আর এই যে খাবার, এই খাবারের কিছু অংশ কিন্তু আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন জামশেদের দাদিও খেয়েছিলেন। যাই হোক, 7-5 বুঝিয়ে সবাইকে সন্দেহ থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। তাতে কি, সন্দেহজনক বিষয় হলে কেউ না কেউ তো সন্দেহ করবেই। মনে আছে মালিকের এক চাচির কথা বলেছিলাম, যে কিনা হিংসার বশবর্তী হয়ে মালিকের অনিষ্ট করার চেষ্টা করেছিল, যার কারণে 15টা বছর মালিককে তার মা বাবাকে ছেড়ে পরিস্থানে আশ্রয় নিতে হয়েছিল। এটাকে ঠিক আশ্রয় বলা যাবে না, বরং মালিককে ভালোবেসে পুরীরাই তার ভালোর জন্য তাকে পরিস্থানে নিয়ে গিয়েছিলেন আর তার পরিবারের সম্মতিতেই নিয়ে গিয়েছিলেন। যাই হোক, মালিকের ওই দুষ্টু চাচি কোনো না কোনো ভাবে বিষয়গুলো সন্দেহ করে ফেলে। আর 15 বছর আগে হঠাৎ করে মালিকের নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণগুলো মেলাতে থাকে। হঠাৎ করে তার সন্দেহ হয়ে যায়, মালিক যাকে বিয়ে করেছে সে আসলে কোনো সাধারণ মেয়ে নয়, হতে পারে সে এক পরী। সেই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য, মানে ক্লিয়ার হওয়ার জন্য একজন কবিরাজের শরণাপন্ন হয়। মূলত 15 বছর আগে এই কবিরাজের মাধ্যমেই মালিকের ক্ষতি করতে চেয়েছিল সে, কিন্তু মালিককে পরিস্থানে নিয়ে যাওয়া ও তাদের কথা মতো তার ব্যবহৃত সকল জিনিসপত্র গোপনে নির্দিষ্ট একটা জায়গায় পুঁতে রাখার কারণে সেই অনিষ্ট করার পরিকল্পনায় সফল হতে পারেনি সে। সেই কবিরাজের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলার পরে কবিরাজ তার কিছু নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে তথ্য জানায় যে তার সন্দেহ ঠিক এবং মালিকের সাথে যেটা রয়েছে সেটা কোনো সাধারণ পরী নয়, এটা পরিস্থানের ভবিষ্যৎ রানী এবং সে অত্যন্ত শক্তিশালী। এর পেছনে যেই লাগতে যাবে তার বংশ নির্বংশ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আরো একটা তথ্য দেন কবিরাজ, মূলত তুমি যে মালিকের ক্ষতি করতে চেয়েছিলা এটা সেই পরীরা কিন্তু জেনে গেছে এবং এই কারণে মালিককে তারা ক্ষতির হাত থেকে বাঁচাতে পরিরাজ্যে নিয়ে সেখানে লালন পালন করেছে। এখন তাদের পুরো একটা গোষ্ঠী মালিকের সাথে। অদূর ভবিষ্যতে মালিক ওই পরিস্থানের রাজা হবে। তুমি বা আমি যেই এই মালিকের ক্ষতি করতে চাইবো, উল্টো তারই ক্ষতি হয়ে যাবে। মনে রেখো, প্রথমবারের মতো তোমাকে ওরা ছেড়ে দিয়েছে, মূলত মালিকের চাচা চাচি হও বলে ছাড় পেয়েছো। দ্বিতীয়বার কিন্তু এমন করলে ছাড় পাবা না, আর আমাকেও মেরে ফেলবে। আমার কোনো তন্ত্রমন্ত্র কবিরাজি বিদ্যায় কাজ হবে না। মালিকের কথা শুনে চাচি একটু ভয় পেল এবং বাসায় চলে আসলো। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল, খুব সুখের দিনকাল যেতে লাগছে মালিকদের। এইদিকে স্থানীয় একটা বড় স্বনামধন্য মাদ্রাসার মুহতামিম হিসেবে নিয়োগ পান মাওলানা মালিক সাহেব এবং পাশাপাশি একটি মসজিদের খতিব। এইদিকে তার পরিবারের সুখ দেখে কিছু পাড়া প্রতিবেশীরাও কিন্তু হিংসা জ্বলে পুড়ে মরতে লাগলো। কারণ হচ্ছে মালিকটা দিন দিন ধনী হতে লাগলো, তারা এলাকার গরিব অসহায়দের সহযোগিতা করতেন আর তার বাড়ির লোকজন খেয়াল করতেন মালিকদের ঘরে মাঝে মাঝে অনেক লোকজনের আনাগোনা, ছোট বাচ্চা কাচ্চাদের আওয়াজ শোনা যেত, তাও আবার রাতের বেলা। অনেক সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ পেত সবাই, কিন্তু সকালবেলা মালিকদের বাড়িতে এই কাউকে দেখা যেত না। মালিকের মায়ের সাথে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলতেন, আরে কই না তো, এগুলো কিছু না, এমন কিছু হয়নি তো আমাদের ঘরে, এটা আপনাদের মনের ভুল। আর এইদিকে মালিকের ওই চাচির ছিল একটা বদ অভ্যাস, তার পেটে কোনো কথা গোপন থাকতো না। বাড়ির লোকদের মধ্যে মালিকের পরিবার নিয়ে একটা সন্দেহ সৃষ্টি হয়, তারা একে অপরের সাথে আলোচনা সমালোচনা করতে থাকে। এদিকে মালিকের সেই চাচি তাদের কথায় তাল দিতে গিয়ে কবিরাজের দেয়া সব তথ্যই বলে দেয়। কবিরাজ কিন্তু তাকে বারণ করেছিল যে খবরদার এই তথ্য কাউকে জানাবা না, যদি জানাও তুমি কিন্তু ভয়ানক বিপদে পড়বা, এই কথা যদি জানাও তোমার মৃত্যু হবে, মেরে ফেলবে তোমাকে, একটা সময় মানুষ জানতে পারবে, কিন্তু তুমি বলবো না। কিন্তু তার তো আর তর সইছে না, পেটে তো কথা থাকে না, তাই যেই কথাই হোক না কেন
তার বলতে হবে। যার সাথে কথা হতো মালিকের বউয়ের এই বিষয় নিয়ে কথা আসলে সে সবাইকে মালিকের আসল গোপন বিষয়গুলো বলে দিত। আর এসব কথা এক কান দু কান হতে হতে পুরো গ্রাম, এমনকি পাশের গ্রামে ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই। এই কথা মালিকের পরিবারের কানেও আসে এবং মালিকের স্ত্রীর সাথে এই বিষয়ে কথা হলে সে জানায় এসব কিছুর মূল হোতা ওই চাচি। সে মালিকের মা বাবাকে সবকিছু জানায় এবং মালিকের চাচি এই কথা ছড়িয়েছে এবং সে জেনেছে ওই কবিরাজের কাছ থেকে, মূলত যেই কবিরাজের সাহায্যে মালিকের অনেক অনিষ্ট সে করতে চেয়েছিল। এর জন্য ওই মহিলাকে বিরাট মাসুল দিতে হবে এবং তা বাস্তবায়ন হয়। সেই রাতে মালিকের ওই চাচির ঘর থেকে ভয়ঙ্কর এক চিৎকারের আওয়াজ শুনে সবাই তার ঘরের দিকে দৌড়ে যায়, গিয়ে দেখে মাটিতে তার নিথর দেহ পড়ে রয়েছে। তার চোখে মুখে ভয়ের ছাপ দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখে সে ভয় পেয়েছিল। কিন্তু হঠাৎ কেন তার এই রহস্যজনক মৃত্যু হলো কেউ তা বলতে পারে না। একসময় মালিকের বউ নিজেই তার শাশুড়িকে জানায় তার স্বজনরাই তার চাচিকে মেরেছে, কারণ ওই মহিলা তাদের সব গোপন বিষয় সকলের মধ্যে ফাঁস করে দিয়েছিল। এমনিতেই ওই মহিলার উপর সবাই নারাজ ও রাগান্বিত, তাই কেউ আর এই বিষয়টিতে কোনো প্রতিবাদ জানায়নি। লোকমুখে তাদের কথাগুলো আস্তে আস্তে প্রচার হতে লাগলো। আশেপাশে পাড়া প্রতিবেশীরা বিভিন্ন বিষয় জিজ্ঞেস করে তাদের বিরক্ত করার চেষ্টা করত, কিন্তু এতে তারা একটু বিরক্ত হতেন না। এলাকার কোনো লোকজনের রোগ বিমার দেখা দিলে মালিকের বউ নিজেই তার শ্বশুর শাশুড়িকে দিয়ে পানি পড়া বা লতা পাতা দিয়ে বিশেষভাবে তৈরি ওষুধ পাঠিয়ে দিত এবং সাথে সাথে ওই রোগী আল্লাহর রহমতে সুস্থও হয়ে যেত। এভাবে চলতে থাকলে একটা সময় পুরো এলাকার সকলের বিশ্বস্ত এবং প্রশংসার পাত্রী হয়ে ওঠেন মালিকের স্ত্রী। পরিবারের লোক ব্যতীত বাইরের কেউ তাকে দেখতে পেত না। পর্দার আড়াল থেকে সকলের সাথে কথা বলতো সে, তাও শুধু মহিলাদের সাথে, কোনো পুরুষের সাথে সে কথা বলতো না। পুরুষ বলতে শুধু মালিকের দাদা এবং মালিকের বাবার সাথে সে কথা বলতো, আর মালিকের তো অন্য কোনো ভাই বোন ছিল না। পর্দার আড়াল থেকে কথা বলতে পারতো। বিভিন্ন লোক আসতো বিভিন্ন সমস্যা নিয়ে, পুরী সেটা সমস্যার সমাধান করে দিতেন এবং সমাধান বলেও দিতেন। আর মৌলানা তারেক সাহেব তো দিন ধর্ম প্রচারের কাজে ব্যস্ত। কয়েক বছর পর তাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। পরবর্তীতে দুটো পুত্র সন্তান জন্ম হয়। অনেক সুন্দর ছিল বাচ্চাগুলো মানুষ ছিল, মানুষের মতোই। তারা সকলের সামনে যেত। আর পরীর বাচ্চা বলে কথা। আত্মীয় স্বজন সবাই ছিল খুশি, কিন্তু তাদের জীবনটা সবসময় তো একরকম থাকবে না, তাই না? হঠাৎ করে সেই সুখের সংসারে নেমে এলো অন্ধকার। বয়স আনুমানিক 40 বছর যখন হয় মাওলানা মালিক সাহেবের, কোনো একদিন একটা সাধারণ অসুস্থতা অনুভব করেন তিনি। বেলা শেষে মাগরিবের নামাজের পর তার স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকে কাঁদিয়ে পরলোক গমন করেন মাওলানা মালিক সাহেব। তার মৃত্যুতে পুরো এলাকায় সুখের ছায়া নেমে আসে। তারা যেভাবে মানুষের উপকার করত, প্রচুর দান খয়রাত করত। আর মালিক ছিল অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আর তার স্ত্রীও ছিল পরী, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান দিত। তো এইরকম একটা পরিবারের একটা ছেলে মারা যাবে, এটা সকলের কাছেই একটা খুবই দুঃখের ব্যাপার। যাই হোক, তাকে দাফন করা হয়েছিল রাতের বেলায়। লোক মুখে হইচই পড়ে যায়। তার জানাজায় অসংখ্য লোকের সমাগম। বেশিরভাগ লোকই ছিল সাদা পাঞ্জাবি পাগড়ি পরা ও একটু লম্বা আকৃতির। তাদের কারোর চেহারাই স্পষ্ট নাকি বোঝা যাচ্ছিল না। কেউ কোনো প্রশ্ন করলে তারা ঠিক মতো জবাবও দিত না। একটা জবাব সকলের মুখে শোনা যায় যে আমরা মাওলানা তারেক সাহেবের পরম নিকটতম আত্মীয়। এর চেয়ে বেশি কিছু আর জানা যায়নি। মালিক সাহেবের বাচ্চাদের বয়স 6, 7, 8 এরকম হবে। একদিন রাতে মালিক সাহেবের স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে তার রুমে ডেকে এনে বলেন, আমার স্বামী তো আমাদের মায়া ছেড়ে চলে গেছেন। যার হায়াত শেষ হয়ে যায় কেউ তাকে রক্ষা করতে পারে না, কোনো জিন না। আমরা যতটুকু রক্ষা করতে পেরেছিলাম করেছি। আল্লাহ তার হায়াত যতটুকু লিখেছেন ওইটুকুই তো থাকবে, আমরা তো তার থেকে বেশি বাঁচাতে পারবো না। তো এভাবেই আমার স্বামীর হায়াত শেষ হয়ে গেছে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা যদি অনুমতি দেন আমি আমার সন্তানদেরকে নিয়ে আমাদের পুরীর রাজ্যে চলে যাব। সেখানে তারা বড় হবে, তারা বড় হয়ে ভালো একজন আলেম হবে তার বাবার মতো। মাঝে মাঝে আমি তাদেরকে নিয়ে আসবো আপনাদেরকে দেখাতে, অথবা আপনারাও যেতে পারেন সেই পূর্বের নাই মাঝে মাঝে। আপনাদের জন্য পরিস্থানে প্রবেশের কোনো বাধা নেই। তাছাড়া আমি সেই জগতের ভবিষ্যৎ রানী।
সেই হিসাবে আপনাদের সম্মান সেখানে অন্যরকম। আমি আপনাদের কাছে অনুমতি চাই ওই স্থানে ফিরে যাওয়ার। বৌমার মুখে চলে যাবার কথা শুনে শ্বশুর শাশুড়ি কান্নায় ভেঙে পড়েন। কিছুদিন আগে সন্তান হারিয়ে এখন বৌমাকে বিদায় দিতে হবে, আবার নাতি নাতনিকেও বিদায় দিতে হবে, একটা নাতনি দুটো নাতি, এদেরকে বিদায় দিতে হবে, এটা তারা সহজে মানতে পারছিলেন না। শ্বশুর শাশুড়ির কান্না দেখে পরি বৌমা নিজেও কাঁদতে লাগলেন। অবশেষে সে নিজেই ঠিক করলো, যতদিন আপনারা জীবিত থাকবেন ততদিন আপনাদের সেবা যত্ন করাই আমার কর্তব্য। আপনাদের জীবদ্দশায় আমি আর কোনোদিন পরিস্থানে যাওয়ার নামও নেব না, বিশেষ কারণে যদি যেতেই হয় আপনাদেরকে সাথে নিয়েই যাব। এভাবে দিন কেটে যাচ্ছিল। বেশ কয়েক বছর পর মালিকের মা বাবা বার্ধক্যজনিত কারণে একে একে দুজনেই পৃথিবীর মায়া ত্যাগ করেন। ততদিনে মালিক সাহেবের সন্তানরা বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। শ্বশুর শাশুড়ির মৃত্যুর কিছুদিন পর থেকে মালিক সাহেবের সন্তানদের কেউ আর দেখতে পায়নি। মালিক সাহেবের স্ত্রীকে তো কেউ কখনো দেখেইনি। তো কিছুদিন পর থেকে তাদের যখন আর কাউকে দেখা যাচ্ছে না, তখন সবাই ধরে নিয়েছেন যে তারা মায়ের সাথে তার মায়ের দেশে চলে গেছেন, অর্থাৎ পরিস্থানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু মালিক সাহেবও জীবিত নেই, তো ঘটনা এ পর্যন্তই। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বন্ধু জমশেদের আপন দাদু, মূলত তার ফুফাতো ভাই ছিলেন মৌলানা মালিক সাহেব। আর ঘটনাটি এই যে সম্পূর্ণ মালিক সাহেবের যে ঘটনাটি, এটি একটি সত্য ঘটনা, পরি রিলেটেড ঘটনা। আসলে প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই শুনতে চান। একটি দীর্ঘ ঘটনা, একটা ছোট থেকে একদম শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। প্রিয় লিসেনার্স, অনেকেই বলতে পারেন 40 বছর বয়সে মালিক সাহেবের মৃত্যুটা কেন হলো? এখানে একটি বিষয় আমি বলে রাখতে চাই, সেটি হলো যে জিনেদের সাথে যে সম্পর্কের যে ব্যাপারগুলো, এগুলো যদি মানুষ খুব বেশি জেনে ফেলে, তাহলে ওই পরি এবং জিন উভয়েরই ক্ষতি হয়। আর বদনজরের ব্যাপারটা তো রয়েছেই। বদনজর নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম। যেমন একটি হাদিসে আছে যে বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে ডেকচি পর্যন্ত। মালিক সাহেব এত ভালো কাজ করতেন, কিন্তু সবার কাছে তো সেই কাজগুলো ভালো মনে হবে না। এভাবে মানুষের বদনজর তো লাগতেই পারে। আস্তে আস্তে উনি অল্প বয়সেই আল্লাহর কাছে চলে গিয়েছেন। তার হায়াত ওই পর্যন্তই ছিল, তারপরও বদনজরের কারণে হয়তো বা তার অনেক ক্ষতি হয়ে থাকতে পারে। এটা আমি আমার নিজের মতো করে বললাম। আমি জানি না কি কারণে মালিক সাহেবের মৃত্যু হয়েছে। আর আমি ওই পরিটার কথা যদি বলতে চাই, উনি হয়তো বা এখনো জীবিত আছেন, অবশ্যই জীবিত থাকার কথা, কারণ যেহেতু তাদের হায়াত অনেক দীর্ঘ হয়ে থাকে। মালিক সাহেবের সন্তানরা যেহেতু তারা পরিস্থানে চলে গেছেন, তারা এখন জীবিত আছেন কি নেই এই বিষয়ে আল্লাহ ভালো জানেন, আর ওই পরীরা বা ওই পরিস্থানে যারা আছেন তারা ভালো জানেন। লিসেনার্স, পরি রিলেটেড ঘটনা পূর্ণাঙ্গভাবে পাওয়া এটি আমার বলা সম্ভবত সবচেয়ে দীর্ঘ ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জমশেদ ভাই, আপনি আশা করছি যে এই ঘটনাটি শুনবেন। প্রিয় লিসেনার্স, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত কোনো ভয়ের ঘটনা পাওয়া আসলেই অত্যন্ত বিরল এবং দুরূহ ব্যাপার। আর এমন একটি ঘটনা আমরা পেয়েছি মোহাম্মদ ইমরান হোসেন ভাইয়ের কাছ থেকে, যার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপুল গ্রামে। এই ঘটনাটি মুক্তিযুদ্ধের সময় ওনার নানার সাথে ঘটেছিল। ওনার নানা বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দার। তো চলুন চলে যাব ঘটনায়। এই যে বীর মুক্তিযোদ্ধা জনাব আলী সর্দার, মানে আলী নানা, এই নানার মুক্তিযুদ্ধের সময় কাজ ছিল যারা মুক্তি বাহিনীতে যোগ দিতে চাইতো তাদের খুঁজে বের করে অনেক গোপনীয়তার সাথে বাংলাদেশের সীমান্ত পার করে ভারতের সীমান্তে পৌঁছে দেয়া। ভারতের সীমান্তে দু একজন মুক্তি ফৌজ থাকতো, তাদের কাছে লোক বুঝিয়ে দেওয়ার পর নানার কাজ শেষ হয়ে যেত। সে সময় ভারত সীমানা বরাবর পাকিস্তানি বাহিনীর থেকে রাজাকারদের চাপ অত্যন্ত বেশি ছিল। দুর্গম এলাকা হওয়ার কারণে পাকিস্তানি আর্মিরা রাজাকারদের উপর নির্ভরশীল ছিল তথ্য পাওয়ার ক্ষেত্রে, এবং দুর্গম এলাকাগুলোতে, বিশেষ করে যে জায়গাগুলোতে তারা যেতে পারতো না গাড়ি নিয়ে
বা অন্যান্যভাবে যেতে পারতো না, সেখানে দায়িত্ব থাকতো রাজাকারদের। আর রাজাকাররা জানতো যে কোথায় কিভাবে লোকজন ভারতে যায় ট্রেনিং নেওয়ার জন্য, কোন গ্রামে মুক্তিবাহিনীর কোনো সদস্য আছে, কোথায় কি হচ্ছে, এই সব তথ্যগুলো পাকিস্তানি আর্মিদের কাছে তারা পৌঁছে দিত। আর তারা কিন্তু খুব ভালো করেই জানতো যে মুক্তিবাহিনীর সদস্যরা ভারতে ট্রেনিং নিচ্ছে, এবং ট্রেনিং নিয়ে তারা যখন আবার বাংলাদেশের মধ্যে ঢুকবে তখন যুদ্ধের পরিস্থিতি পাল্টে যাবে। এই জন্য কোনোভাবেই যাতে লোকজন ভারতে ঢুকতে না পারে এই বিষয়ে তারা অত্যন্ত সতর্ক থাকতো। নানা যখন ভারত সীমান্তে লোক পৌঁছে দিত তখন এই মুক্তি ফৌজদের একটা নির্দিষ্ট ডেট দিয়ে আসতেন উনি, মানে আলী নানা, যেমন 15 দিন পর বা 20 দিন পর উনি নতুন লোক নিয়ে আসবেন, আর সীমান্তে তাদের কেউ অপেক্ষা করবেন। এই যে লোকগুলো, এরা যখন এদেরকে নিয়ে যখন সীমানা পার করতেন উনি সব সময় রাতের বেলা পার করতে হতো, কারণ রাজাকার বাহিনী গ্রামের পাড়া মহল্লার প্রত্যেকটা জায়গায় তারা পাহারা বসাতো। আর একটা ব্যাপার ঘটতো, সেটা হলো ওই সময় রাজাকার বাহিনী গ্রামের পাড়া মহল্লার প্রত্যেক বাড়ির লোকজনের উপর নজরদারি করত, এবং এমনটা ছিল নজরদারি যে একদিনের বেশি কোনো পুরুষ লোক যদি বাড়ির বাইরে থাকে সেই পরিবারকে সন্দেহ করত, আর পরিবারের সদস্যদের উপর নেমে আসতো নির্মম নির্যাতন। একটা পৈশাচিক নির্যাতন শুরু হতো যে ওই পুরুষ লোক গেল কোথায়, নিশ্চয়ই মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। ঘটনার প্রথম পর্যায়ে আসি। যুদ্ধ যখন শুরু হয়েছে এর কয়েক মাস পরের কথা, প্রচন্ড গরম, কারণ 26শে মার্চ থেকে তো যুদ্ধ শুরু হয়, আর এর কয়েক মাস যদি আমরা এপ্রিল মে জুন মাসের কথাই যদি বলি, প্রচন্ড গরম পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো নানা এক রাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে পায়ের জুতো খুলে ওই জুতোর উপরে বসে আছেন, আর মনে মনে ভাবছেন বাড়িতে আমার 8টা সন্তান, এদের কোথায় রেখে আমি মুক্তিবাহিনীতে যাব। আবার ভাবছেন যদি বাড়িতে রেখে আমি একা মুক্তিবাহিনীতে যাই তাহলে রাজাকার সদস্যরা আমার সন্তান বউ বাচ্চা সবাইকে মেরে ফেলবে। এসব কিছু ভাবতে ভাবতে নানা বুঝতে পারেন পেছন থেকে কেউ একজন ওর কাঁধে আলতো করে হাত রেখেছে, এবং নানার নাম যেটা ছিল আলী, এই নাম ধরে ডেকেছেন। বললেন যে আলী কেমন আছো। নানা পেছনে ফিরে দাঁড়ালেন আর বললেন কে। অন্ধকারে দেখতে পাচ্ছিলেন না ভালো করে, ওর হাতে দেশলাই ছিল, দেশলাইয়ের একটা কাঠি জ্বালালেন এবং ওই ব্যক্তির মুখের সামনে ধরলেন, আবার নিভিয়ে দিলেন সাথে সাথে। নানা চিনতে পারলেন তিনি মুক্তিবাহিনীর একজন কমান্ডার, আর ওনার পেছনে আরো 2জন লোক রাইফেল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। কমান্ডারের বাড়ি যশোরের মনিরামপুরে। নানা আগে থেকে জানতেন তিনি মুক্তিবাহিনীর কমান্ডার হয়েছেন। নানা তাকে কমান্ডার বলেই বুকে জড়িয়ে ধরেন আর কান্না করতে থাকেন। তখন ওই কমান্ডার নানাকে শান্ত করেন এবং নানার কাছে শুনতে চাইলেন যে তুমি কি মুক্তিবাহিনীতে যোগ দিতে চাও। তখন নানা বললেন যে হ্যাঁ আমি তো চাই, আমার হৃদয় ভেঙে যায় আমার দেশের জন্য, আমি যেতে পারছি না, আমি যেতে চাই, কিন্তু আমি কিভাবে যাব। কমান্ডার নানার পরিবারের বিষয়ে জানতে চাইলেন। তখন নানা বললেন যে আমার 8 সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমি এখন গ্রামেই আছি, আমার স্ত্রী সন্তান সম্ভবা। এই কথা শুনে কমান্ডার বললেন যে আলী তাহলে তো তোমার যাওয়াটা ঠিক হবে না, তোমাকে এখন তোমার পরিবারের সাথে থাকাটা খুব বেশি জরুরি, তোমার ছেলে মেয়েরা তো ছোট। নানা তখন কমান্ডারের হাত চেপে ধরে বললেন যে আমাকে কিছু একটা করার সুযোগ দিন দেশের জন্য। তখন কমান্ডার কিছু একটা ভাবলেন এবং বললেন জনাব আলী তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব, তুমি এই কাজ খুব সাবধানে করবা, ধরা পড়লে কিন্তু মৃত্যু নিশ্চিত। যুদ্ধে গেলে তুমি বাঁচতেও পারো, ফেরতও আসতে পারো, কিন্তু এই কাজে যদি একবার ধরা পড়ো তাহলে একদম মৃত্যু অনিবার্য। তুমি কি পারবা। তখন নানা বললেন কমান্ডার একবার বলেন, দেশের জন্য আমি জীবন দিয়ে দেব, কিছু একটা করতে আমি খুব ব্যাকুল, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমি ডিসিশন নিতে পারছি না। তখন কমান্ডার বললেন তুমি আশপাশ থেকে খুব গোপনে খবর নিতে থাকো কারা মুক্তিবাহিনীতে যোগ দিতে চায়। 15 দিন পর, ঠিক 15 দিন পর 2জন সদস্যকে আমি তোমার বাড়ির সামনের ওই যে বাঁশবাগান রয়েছে ওই বাঁশবাগানে রাত 11টার পরে পাঠাবো।
ওরা ঠিক 11টার পরে আসবে, তুমি লোক জোগাড় করে রেখো, কিন্তু সাবধান, এই লোকের ভিতর কোনো রাজাকার যেন না ঢোকে, তাহলে কিন্তু আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে জয় বাংলা বলে কমান্ডার ও সাথে দুজন মুক্তি ফৌজ অন্ধকারে মিলিয়ে গেলেন। নানা তার পরের দিন মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে তার ছোটবেলার কয়েকজন বন্ধুর সাথে দেখা করেন এবং তাদের সাথে গোপনে আলাপ আলোচনা করে কয়েকজনকে ম্যানেজ করেন। এইভাবে অন্য জায়গায় গিয়ে সব মিলিয়ে 11 জনকে ম্যানেজ করে নির্দিষ্ট দিনে রাতের বেলায় নানার বাড়ির পাশের সেই বাঁশবাগানে অপেক্ষা করতে থাকেন তারা। এবার আমরা ঘটনা দ্বিতীয় পর্যায়ে আসি। এভাবে কিন্তু চলছে। সেপ্টেম্বর মাস চলে আসছে, যুদ্ধ কিন্তু তীব্রভাবে চলছে সারা দেশে। আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেছে ওই রাত্রে, মাঝে মাঝে কম বেশি বৃষ্টি হচ্ছে। রাত 12টা বেজে গেছে, নানা সহ 12 জন অপেক্ষা করছেন মুক্তি ফৌজের জন্য। রাত 12:30টার দিকে আলী ভাই বলে একদম চাপা কণ্ঠে 2বার বাঁশবাগানের পশ্চিম পাশ থেকে আওয়াজ আসলো। নানা তড়িঘড়ি করে বাগানের পশ্চিম দিকে গিয়ে দেখলেন 2 জন দাঁড়িয়ে আছেন। নানা সামনে যেতেই দেখলেন 2 জন লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু অন্ধকারে মুখ ভালোভাবে বোঝা যায় না। তবে কণ্ঠ শুনে নানা বুঝতে পারলেন এরা সেই মুক্তি ফৌজ যারা কমান্ডারের সাথে আগে এসেছিলেন। তাদের ভেতর থেকে একজন বললেন, আলী ভাই, আপনাকে আজ আমাদের সাথে বর্ডার পর্যন্ত যেতে হবে, আমরা কিন্তু এভাবে সবসময় আসতে পারবো না। এরপর আপনাকে নির্দিষ্ট দিনে বর্ডারে লোক পৌঁছে দিয়ে আসতে হবে। আমাদের আশাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেহেতু নানার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেহেতু বর্ডারে না যাওয়ার কথা নানা মাথায় আনতে পারেন নাই। যে বিষয় বলুক না কেন কমান্ডার, কথা শুনতে হবে। কমান্ডারের আদেশ কোনোভাবেই না করা যাবে না। আর রাস্তাটা চেনারও তো একটা ব্যাপার আছে, কারণ সবসময় যে মুক্তি ফৌজ আসবেন, পথে তো ওনাদেরও বিপদ হতে পারে, তাহলে কিভাবে আসবেন? এদিকে যে লোকগুলো বাড়ি থেকে একবার বের হয়েছে, ওনার রাতের বেলা বাড়িতে ফেরার পথে আবার বিপদ হতে পারে। সুতরাং একবার বাড়ি থেকে বের হলে বাড়িতে ফেরার সুযোগ আসলে খুব কম। বিভিন্ন বিষয় চিন্তা করে নানা বললেন যে অবশ্যই আমি যাব। যাই হোক, একজন মুক্তি ফৌজ সবাইকে ডাকলেন আর বললেন যে আমরা মুখে কোনো কথা বলবো না, ইশারায় বলবো, তোমরা সবাই আমাকে অনুসরণ করবা, কারণ রাস্তায় অনেক জায়গায় রাজাকার বাহিনী টহল দিচ্ছে। আমাদের সবাইকে নিঃশব্দের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর গুলির আওয়াজ শুনলে কেউ যেন কোনোভাবেই দৌড় না দাও, কারণ তোমরা হারিয়ে গেলে বা অন্যদিকে চলে গেলে আমাদের পক্ষে কাউকে খুঁজে বের করা সম্ভব হবে না। আর যদি রাজাকারদের হাতে পড়ে যাও, তাহলে পাকিস্তানি আর্মিদের হাতে দিয়ে দেবে। সাবধান, সবাই আমার পিছু পিছু আসো। ওদিকে রাত আনুমানিক 1টা বেজে গেছে। যাত্রা শুরু হলো। কেশবপুর থেকে কলারোয়া সীমান্ত সে প্রায় 27 কিলোমিটারের মতো পথ, বা এর থেকে একটু বেশিও হতে পারে। মুক্তি ফৌজের একজন দলের সামনে নানাকে সাথে নিয়ে হাঁটতে থাকলেন, আর একজন দলের পিছন পিছন পরিস্থিতি দেখতে দেখতে আসছেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, মানে খুলনা বিভাগের যেই জেলাগুলো রয়েছে বা খুলনা বিভাগের অঞ্চলে, দেশে অন্য জায়গার থেকে কিন্তু বেশি গাছপালায় ঘিরে রয়েছে। প্রিয় লিসেনার, সেটা আপনারা জানেন, কারণ খুলনা এলাকাতেই তো সুন্দরবন পড়েছে। তো বিস্তীর্ণ মাঠ ছাড়া বেশিরভাগ জায়গায় গাছপালা আর জঙ্গলে ঘিরে রয়েছে। আর যুদ্ধের যে সময়টা 1971 সালে, সেটা আরো বেশি জঙ্গল ছিল ওই সময়। আর এই জঙ্গল থাকার কারণে নানাদের খুব সহজ জঙ্গলের ভিতর দিয়ে ভারত সীমান্তের দিকে এগিয়ে যাওয়াটা সহজ হচ্ছিল। কিন্তু বিপত্তি বাধে যখন ওনারা সরসকাঠি বাজারের কাছাকাছি চলে যায় তখন, কারণ একদল মানুষ নৌকায় কপোতাক্ষ নদী দিয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। তারা রাজাকারদের হাতে ধরা পড়ার কারণে কিছু লোককে ওই জায়গাতেই গুলি করে হত্যা করা হয়। মৃতদেহগুলো ভাসিয়ে দেওয়া হয় নদীতে। আর কিছু লোকদের আটকে রেখেছিল। তাদের চিৎকার চেঁচামেচিতে মুক্তি ফৌজের 2 জন বুঝতে পারে যে আসলে ঘটনা কি হচ্ছে। সামনের দিকে না গিয়ে কিছুটা বাঁক নিয়ে মাঠের ভেতর দিয়ে যেতে থাকেন, আর ইশারায় বোঝান সবাইকে সামনে একটা নদী পার হতে হবে। নদীর কাছাকাছি যেতেই দুর্গন্ধে সকলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। নদীটা বেশ বড়, আর পানির প্রবাহটা একটু ধীর গতি ছিল। ওনারা একে একে নদী পার হতে শুরু করেন।
নানা যখন নদী পার হচ্ছিলেন তখন সামনে একটা কলা গাছ ভেসে যাচ্ছে এটা মনে করে উনি হাত দিয়ে ধরে সাঁতরে নদী পার হতে শুরু করেন। অন্ধকারের ভিতরে আসলে খুব একটা বোঝা না গেলেও নানার কাছে মনে হতে থাকে এটা কোনো কলা গাছ না, এটা কোনো মানুষের মৃতদেহ। নানার বুকের ভিতরে ধপ করে একটা বাড়ি খায় আর ভীষণ ভয় পান উনি। নদীর তীরে উঠে নানা ভয়ে কাঁপতে থাকেন। তখন মুক্তি ফৌজের একজন কাছে এসে বলেন যে আলী ভাই কি হয়েছে? তখন নানা বিষয়টা বলেন। এটা শোনার পর তিনি বলেন এ তো সামান্য বিষয়, এর থেকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়। এই বলে উনি নানাকে সাহস দিতে থাকেন। নানা এবার একটু খেয়াল করে দেখেন যে এইরকম মৃতদেহ নদীতে আরো অনেক ভাসছে নদীর পাড় ঘেঁষে। এই জন্য নদীর পাড়ে এত পচা দুর্গন্ধ বের হচ্ছিল। দলের ভিতর শামসুর নামে একজন তো ভয়ে কান্না শুরু করে দিয়েছেন। শামসুর বলছেন তিনি যখন নদী পার হচ্ছিলেন তখন সামনে একটা ছোট বাচ্চার লাশ ভেসে যাচ্ছিল। লাশটার দেহটা ফুলে গেছে আর চোখ দুটো বেরিয়ে যেন মুখের কাছে ঝুলছে। এসব দেখে তিনি খুব ভয় পেয়েছেন। দলের অন্য সবাই ভয় পেয়েছেন, কিন্তু দাঁড়িয়ে থাকার তো 1 মিনিটও অবকাশ নেই, কারণ এখনো বাকি অর্ধেক রাস্তা। এখানে যে লাশগুলো আছে, কোথায় তাদের বাড়ি, কে তাদের মা বাবা, এই লাশগুলোর দাফন কাফন কিভাবে হবে, কে করবে দাফন কাফন, নাকি কুকুর বিড়াল মাছে খেয়ে ফেলবে? এসব চিন্তা করার অবকাশ আসলেই নেই, কারণ বেশি দেরি করা যাবে না। সেখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে বিস্তৃত খোলা মাঠের ভিতর দিয়ে হাঁটতে থাকতেন সকলে। মাঠের মাঝখানে যাওয়ার পর দূরে গোলাগুলির আওয়াজ ভেসে আসতে লাগলো কানে। নানার বুকের ভিতর তখনও কাঁপছে, কারণ একটু পরেই নানাকে আবার একা একা ফিরতে হবে এই রাস্তা ধরেই। মুক্তি ফৌজের একজন নাম হচ্ছে কামরুল, তিনি বললেন আলী ভাই আমার বাড়ি তোমার পাশের গ্রাম বাইশা গ্রামে, আমি তোমাকে চিনি, তাই কমান্ডারকে বলেছিলাম তোমাকে মুক্তি ফৌজে নিয়ে আসার জন্য, তাই তিনি মূলত তোমার সাথে দেখা করতে গিয়েছিলেন। পরিচয় দেওয়ার পর নানা চিনতে পারেন যে কামরুল তার পাশের গ্রামের হুজুর পরিবারের ছেলে। এই কামরুল মাদ্রাসায় লেখাপড়া করত, তো এই জন্য তার সাথে আসলে অতটা পরিচিত এই নানা ছিলেন না। তবে কামরুল যে একজন কোরআনের হাফেজ সেটা নানা কিন্তু জানতেন। দলের সবাই হাঁটছেন আর মাঝে মাঝে দু একটা কথা বলা বলি হচ্ছে। রাত আনুমানিক 3:30টার দিকে নানা তার দলের সকলেই ভারতের সীমান্তে পৌঁছে যান মোটামুটি নিরাপদেই। ভারত সীমান্তে অপেক্ষারত 2জন মুক্তি ফৌজের সাথে নানা পরিচিত হন, আর 20 দিন পরে আরেকটা দল নিয়ে রাতে আসবেন এটা বলে নানা বিদায় নেন সেখান থেকে। মুক্তি ফৌজ, কামরুল আর 1 মুহূর্ত দেরি না করে নানার সাথে কিছুটা পথ হাঁটেন আর বলেন আলী ভাই একটু দাঁড়ান। এই বলে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে তার ডান হাতে বেঁধে দেন আর বলেন এই রুমাল কোনো মতেই হাত থেকে খুলবেন না, তবে বাড়ি পৌঁছে গিয়ে খুব যত্ন করে এটি রেখে দেবেন। যখনই রাতে বের হবেন তখন এই রুমালটার সাথে রাখবেন। আর বেশি কিছু না বললেও নানা বুঝতে পারেন যে এই কামরুল ভাই ভয় পাচ্ছেন, কারণ নানা একা একা ফিরছেন। এই জন্য নানা আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করেন। নানা পথে জিনের ভয়ের থেকে রাজাকারদের হাতে ধরা পড়ার ভয়টা খুব বেশি পাচ্ছিলেন। নানা তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন। মনে মনে ভাবতে থাকতেন ফজরের আজানের আগে ওনাকে সরসকাঠি বাজারের পাশের যে কপোতাক্ষ নদ এটা পার হতে হবে, কারণ দিনের বেলায় রাজাকারদের ওই এলাকায় টহল বেড়ে যায়, তখন ধরা পড়ার ভয়টা বেশি থাকে। নানা ভয়ে ভয়ে হাঁটতে থাকেন। বিস্তীর্ণ মাঠের ভিতর দিয়ে জমিগুলো খালি পড়ে আছে বলে আগাছায় দখল করে ফেলেছে সব। নানার কাছে মনে হতে থাকে কেউ তার পিছন পিছন হাঁটছে। আগাছার উপর পা দিলে যেমন মচমচ আওয়াজ হয় তেমন আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। নানা পিছনে না তাকিয়ে সামনের দিকে আগাতে থাকেন, কারণ নানা ভালো করে জানতেন তার পেছনে কারো আসা তো দূরের কথা, এত রাত্রে কারো পক্ষেই এখানে আসার সাহস নেই। আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে। নানা এবার সাহস করে পিছনে তাকাতেই কোনো কিছু দেখতে পান না। একা হাঁটছেন বলে মনে ভয় ঢুকেছে এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে হাঁটার গতি বাড়িয়ে দেন। তবু পিছনের আওয়াজ কিন্তু কোনো মতেই নানার পিছু ছাড়ছে না। কি একটা অবস্থা! উনি পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছেন না, আবার আওয়াজ শুনেই যাচ্ছেন। নানা অন্ধকারের ভিতর দ্রুত হাঁটছেন আর মাঠের শেষ প্রান্তে আসতেই দেখতে পেলেন সামনে
বিশাল বড় একটা বাঁশ বাগান। কিন্তু নানার ফেরার পথ তো আর ছিল না, ওই একটাই পথ ছিল। কারণ মাঠ বের হলে একটা ছোট রাস্তা পড়বে, যার দুই পাশ দিয়ে খেজুর গাছের সারি। পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে চলে গেছে। নানা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছেন। নানা কিছু বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতাকি করতে লাগলেন, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখতে পেলেন না। নানা বুঝতে পারেন তিনি দিক হারিয়ে হয়তো আবার পশ্চিম দিকে হাঁটছেন। এবার নানা সত্যি অনেক ভয় পেয়েছেন। নানা একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বসে পড়লেন, ভাবছেন আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। আর কিছুক্ষণ পরেই ফজরের আজান পড়ে যাবে। আর ফজরের আজান পড়ে গেলে আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকবে, আর রাজাকারদের টহল বেড়ে যাবে, আর তখন নানা ধরা পড়ে যাবেন। এসব চিন্তা করতে করতেই নানা আকাশের দিকে একটু তাকান। পাশে একটা গাছ ছিল, গাছের একটা ডালের দিকে ওনার চোখ আটকে গেল। একটা আলো হঠাৎ করে উপর থেকে নিচের দিকে পড়লো আর চোখের সামনে মিলিয়ে গেল। নানা এটা দেখা মাত্র ওনার হাত পা কাঁপতে থাকে, আর উঠেই দিক বিদিক ছুটতে থাকে। তিনি ছুটতে ছুটতে একটা সময় আল্লাহর রহমতে মাঠের শেষে ছোট রাস্তাটা খুঁজে পান, আর ছুটতে থাকেন ভোর রাতের দিকে। ওদিকে সরসকাঠি বাজারের পাশে যে কপোতাক্ষ নদ রয়েছে, এটা পার হয়ে সকালের দিকে উনি ওটা দিয়ে বাড়িতে ফেরত আসতে সক্ষম হন। নানা ভয় পেয়েছেন, তো তিনি এটা বাড়ির কাউকে বলেন না। নানা আবারও নিজের মতো করে আশেপাশের এলাকা থেকে আরো প্রায় 12 জন লোক জোগাড় করে, এবং ওই যে কথা মতো 20 দিন পরে নির্দিষ্ট দিনে রাত 9টার দিকে নানা সবাইকে নিয়ে আবারও হাঁটা শুরু করেন ভারত সীমান্তের দিকে। সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বলে সবার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কারণ বাগানের ভিতরে পিচ্ছিল হয়ে গিয়েছিল, যার কারণে পা সরে সরে যাচ্ছিল, আর দলের অনেকে পড়ে যাচ্ছিল মাটিতে। কিন্তু ভালো খবর হলো, রাস্তায় যাওয়ার পথে কোথাও রাজাকারদের কোনো দলকে দেখা যাচ্ছিল, যেহেতু একটু বৃষ্টিপাত হচ্ছিল, এই জন্য তারা আসলে বাইরে না গিয়ে হয়তো ঘরেই ঘুমিয়েছিল। তো নানা আনুমানিক রাত 2টা নাগাদ দলের সবাইকে নিয়ে সরসকাঠি বাজারের পাশে কপোতাক্ষ নদের কাছে যান। তখন রাজাকারদের একটা দল নানাদেরকে দেখতে পেয়ে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে আর তাড়ানো শুরু করে। নানা সহ সবাই ঘাবড়ে গিয়ে নদীর পার বরাবর দক্ষিণ দিকে ছুটতে থাকেন। একটা সময় যখন মনে হয় পিছনে আর কোনো রাজাকারের দল নেই, তারা তাদের পিছু নিচ্ছে না, তখন সবাই সাবধানে নদী পার হয়ে সোজা পশ্চিম দিকে হাঁটা শুরু করেন। অন্ধকারের ভিতর আবার গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নানা ঠিক মতো পথ চিনতে পারছিলেন না। হাঁটতে হাঁটতে একটা সময় সবাই আবারও হাজির হয় ওই কপোতাক্ষ নদের পারে। নানা ভীষণ ভয় পান, কারণ সময় চলে যাচ্ছে, এক জায়গাতে ওনারা বারবার পথ ভুল করে ফেরত আসছেন সেই নদীর পারে। নানাকে সবাই বলছে যে আলী ভাই, আমাদের সাথে এটা কি হচ্ছে, আমরা বারবার একই জায়গায় কেন ফেরত আসছি? নানার কাছে আসলে এই কথার কোনো জবাব ছিল না, কারণ নানাও পথটা ঠিক মতো চিনতে পারছিলেন না। নানা সবাইকে দোয়া ইউনুস পড়তে বলেন, যে যা পারছিলেন সে তার মতো করে দোয়া পড়ছিলেন। একটা সময় নানা পথটা খুঁজে পান, আর ভারত সীমান্তে সবাইকে মুক্তি ফৌজদের হাতে পৌঁছিয়ে দেন। নানা কাল বিলম্ব না করে আবারও হাঁটা ধরলেন বাড়ির পথে। ভারত সীমান্ত থেকে অনেকটা পথ মাঠের ভিতর দিয়ে হাঁটতে হয়, আর বৃষ্টির সময় থাকার কারণে মাঠের ভিতর কোথাও কোথাও হাঁটু সমান পানি জমেছে। নানা তাড়াতাড়ি হাঁটতে পারছিলেন না। আবার সে সময় মেঘের গর্জন এতটাই বেশি ছিল যে নানা মেঘের গর্জন শুনে কিছুটা ঘাবড়ে যান। নানা মনে মনে দোয়া পড়া শুরু করেন, আর ভাবতে থাকেন, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারের কি হবে। নানান চিন্তায় ওনার মাথা ঘুরছিল। এমন সময় আমার পেছন থেকে শুনতে পান একটা মোটা কণ্ঠে বলে ওঠে, কিরে আলী, কোথায় যাচ্ছিস? তোকে তো এইবার পাইছি। নানা প্রথমে চিন্তা করেছিলেন যে কোনো রাজাকার কিনা, যে রাজাকার তাকে চেনে। ভয়ে ভয়ে উনি পেছন দিকে ঘুরে তাকাতেই ভয়ানক একটা জিনিস উনি দেখতে পান। দেখেন, উচ্চতায় বেশ বড়, নানার থেকে প্রায় 1-1.5 হাত বড় একটা কালো অবয়ব, চোখ দুটো মনে হচ্ছে আগুনের মতো ঝলকানি দিচ্ছে। নানা এক পলক তাকিয়ে ওই দৃশ্য আর উনি সহ্য করতে পারেননি। সামনের দিকে ঘুরে একটা দৌড় লাগান। কতক্ষণ ছুটেছেন নানা এটা বলতে পারেন না। মাঠের শেষে কয়েকজন লোক দাঁড়িয়েছে, এটা দেখে নানা তাদের কাছে ছুটে যান। তারা কি রাজাকার না অন্য কেউ, এই চিন্তা তার মাথায় আসেনি। ভয়, তারা তো রাজাকারও হতে পারে। তাদের কাছে নানা চলে গিয়েছেন, আর রাজাকারদের কাছে উনি ধরা পড়ে তাহলে কি অবস্থা হবে, এই চিন্তা ওনার মাথায় নেই। উনি এতটা ভয় পেয়েছেন যে ওই লোকদেরকে উনি সাধারণ মানুষ মনে করে তার কাছে ছুটে গিয়েছেন।
নানা লোকগুলোর সামনে যেতে দেখেন যে এরা কোনো মানুষ নয়, এরা তো ওই সেই কালো অবয়ব যেটা উনি মাত্রই দেখে দৌড় দিয়েছেন, ঠিক একই রকম অবয়ব এইগুলো। এদের চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। নানা ভয়ে থর থর করে কাঁপতে থাকেন, কি করবেন এটা ভেবে পাচ্ছিলেন না। বাম পাশে একটা খাল, ডান পাশে ছিল একটা বাঁশ বাগান। কোনো কিছু না ভেবেই নানা বাগানের ভিতরে দেন এক দৌড়, কিন্তু বাঁশ গাছের কঞ্চির আঘাতে নানার বিভিন্ন জায়গায় কেটে যায়। নানার পরনে ছিল লুঙ্গি, কঞ্চির খোঁচায় লুঙ্গি ছিঁড়ে বিভিন্ন জায়গায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নানার হাঁটুর উপরে কেটে যায়। নানা তখন তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকেন। নানা কি করেন, লুঙ্গিটা টাইট করে পরার জন্য যখন মাজায় হাত দেন তখনই মনে পড়ে, আরে মুক্তিফৌজ কামরুল তো তাকে একটা রুমাল দিয়েছিল, উনি তো মাজার লুঙ্গিতে ভাঁজ করে সেটা রেখে দিয়েছিলেন যখন বাসা থেকে বের হয়েছিলেন। ভয়ে তো এই বিষয়টা মাথায় আসেনি। নানা তড়িঘড়ি করে লুঙ্গির ভাঁজ থেকে রুমালটা বের করে ডান হাতে বেঁধে ফেলেন। তখনই নানা বুঝতে পারেন যে নানার আশেপাশে সেই কালো অবয়বগুলো নানার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। এই কারণে নানা আর অন্যদিকে দৌড় দেওয়ার কোনো সুযোগ পাচ্ছিলেন না। তাদের ভয়ঙ্কর রূপ নানা তখন ভালোভাবে দেখতে পান। তখন দেখতে পান তাদের চোখ দুটো শুধু জ্বলছে না, তাদের মুখ দিয়েও আগুনের গোলার মতো ঝলকানি দিয়ে আলো বেরিয়ে আসছে। নানা দিকে ভয়ে উনি মৃত্যু হওয়ার উপক্রম হয়ে যায় তার। কিসব ভয়ঙ্কর আওয়াজ শুনে নানা বুঝতে পারেন আজ আর ওনার কোনো নিস্তার নেই। রাজাকারদের হাতে মৃত্যু না হলেও এদের হাতে মৃত্যু নিশ্চিত এখানেই হবে ওনার। তারা 10 থেকে 12 হাত দূরে ছিল, এতটুকু দূরে ছিল, কিন্তু আর কাছে তারা আসতে পারছে না। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে তারা নানাকে ভয় দেখাতে থাকে। হঠাৎ করে চারদিকে লক্ষ লক্ষ জোনাকি পোকা জ্বলে ওঠে। এই জোনাকি পোকার মতো আলো দেখে নানা মনে করেছেন এটা জোনাকি পোকা, তো জোনাকি পোকার মতো আলো দেখে নানা আরো ভয় পান যে আরে এটা আবার কি আপদ দেশে উপস্থিত হলো। কিন্তু নানার মাথার উপর থেকে 2 হাতের মতো দূরত্ব একটা সাদা আলো ধপাস করে পড়ার আওয়াজ হয়। এরপরে নানা আর কিছু মনে নাই, উনি জ্ঞান হারিয়ে ফেলেন। নানা যখন জ্ঞান ফেরে তখন নানা বুঝতে পারেন যে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পানি যখন মুখের উপর পড়তে থাকে তখন নানার জ্ঞান ফেরত আসে। নানা ফিল করে তার সমস্ত শরীরে খুব ব্যথা, কোথাও কোথাও রক্তে ভিজে গায়ের জামা লাল হয়ে গেছে। আশেপাশে ভালো করে তাকালেই ওনার কাছে মনে হতে থাকে, আরে এটা তো আমার বাড়ির পাশের বাঁশবাগান। নানা অনেক কষ্ট সেখান থেকে উঠে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। তখন নানা বুঝতে পারেন একটা কঞ্চির খোঁচায় নানার পায়ের ভেতর অনেকটা ক্ষত হয়ে গেছে, সেখান থেকে বেশি রক্ত ঝরছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে নানা বাড়ির কাছে যেতেই ওনার বড় ছেলে নানাকে দেখতে পান আর ছুটে গিয়ে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। বাড়ির ভেতরে সবাই ওনাকে দেখে তো কান্নায় ভেঙে পড়ে। নানা অসুস্থ এই খবরটা কোনো না কোনো ভাবে এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, আর রাজাকার বাহিনীদের মধ্যে এই খবর জানাজানি হয়ে যায়। তার 2 দিন পরে একদল রাজাকার বাহিনী নানাকে সন্দেহের চোখে ধরে নিয়ে যায় কেশবপুর গরুহাটের পাশে পাকিস্তানের একটা ক্যাম্প ছিল। এই পাকিস্তানি বাহিনীর একটা ক্যাম্প ছিল, ওইখানে ধরে নিয়ে যায়। নানার কাছ থেকে ইনফরমেশন বের করার জন্য তার চোখের উপর গরম পানি ঢালা হয়েছিল, মুখের ভিতর গরম পানি ঢেলে দেওয়া হয়েছিল, বাম পায়ের হাঁটু নির্যাতন করে ভেঙে দেওয়া হয়েছিল। নানাকে গুলিও করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে গুলিটা পেটের কাছ দিয়ে চলে গিয়েছিল, সেভাবে আঘাত লাগেনি। এদিকে নানি এলাকার দুঃসম্পর্কের এক রাজাকারের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেন। তার 8 সন্তানকে নিয়ে উনি কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন, এইভাবে উনি কথা বলেন এবং অনেক অনুনয় বিনয় করে নানি সেই রাজাকারকে ম্যানেজ করতে পারেন। রাজাকার বলেন যে ঠিক আছে, আমি দেখি কি করতে পারি, কারণ বিষয়টা তো খুব স্পর্শকাতর, পাকিস্তানি আর্মিদেরকে বলে বোঝানো খুব কঠিন, আর অন্যান্য যে রাজাকার আছে তারা যদি আবার এটার ভেটো দিয়ে বসে তাহলে আরো কঠিন হবে। তবে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন বের করে নিয়ে আসার জন্য। পরবর্তীতে কিন্তু নানাকে আরো অনেক বেদম পেটানো হয়। তো একটা সময় রাজাকাররা বলতে থাকে যে এত মার খাওয়ার পর যখন এখনো কথা বলছে না, তাহলে এক কাজ করে ওকে মেরেই ফেলো। তখন ওই যে রাজাকার উনি বলেন আরে ও কিছু জানে না, ওকে তো আমি চিনি, তোমরা অহেতুক ওকে ধরে নিয়ে আসছো, ওকে ছেড়ে দাও। আর ও যদি কিছু জানতো তাহলে এত নির্যাতনের পরে কথা বলতো। তখন অন্যরা এই বিষয়টা সম্মতি দেয়, যেহেতু তাকে চেনে। আর একজন রাজাকার অন্য রাজাকারদেরকে বলছে যে সে তাকে খুব ভালো করে চেনে, সে এটা না,
তখন মূলত তারা এটাতে রাজি হয় ছেড়ে দিতে, তখন তাকে ছেড়ে দেয়।